কিরকম ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। 19% চাকরি ছিল স্বাধীনতার পরে, যখন 24 বছরে যখন বিদায় নিচ্ছে তখন আমাদের চাকরি এসে দাঁড়ালো 11%। মানে 24 বছর ধরে এত ভালোবাসা দিয়েছে। শুধু গোশ খাওয়ার স্বাধীনতা দিয়েছিল, শুধু গোশ খাওয়ার স্বাধীনতা দিয়ে আমাদের চাকরিগুলো আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। যখন সরকার থেকে বিদায় নিচ্ছে 11% চাকরি দিয়ে এসে দাঁড়ালো, তারপরেই বামপন্থীরাদের উদয় হলো। বামপন্থীরা অনেক বড় ডায়লগ বাজি করতে শুরু করে দিল, অনেক ভাষণবাজি করে আমরা সেকুলার দল, আমরা ধর্ম নিরপেক্ষ দল, আমরা কোনো ধর্মকে মান্যতা দিই না, অর্থাৎ যে আর যেটা প্রাপ্য সেটাকে বুঝিয়ে দেব। আমরা সব পাই একদম চোখ কান বুঝে বামপন্থীর কোলে উঠে গেলাম। বামপন্থী আমাদেরকে গোশ খাওয়ার স্বাধীনতা দিল। রাস্তার ধারে গোশের দোকান খুলে দিলাম, খুব ভালো লাগছে। গোশ খেয়ে দিলে আমি চর্বিওয়ালা গোশ খাচ্ছি, কোনো সমস্যা নেই। 180 কেন 200 টাকা কিলো তো কোনো সমস্যা হচ্ছে না, নিয়ে শব্দ। এই করতে করতে বামপন্থীরা 34 বছর ধরে আমাদেরকে এত ভালোবাসা দিল। সাচার কমিটি রিপোর্ট পেশ হলো, সেখানে দেখলাম আমরা শিক্ষাতে পিছিয়ে কেমন, চাকরিতে পিছিয়ে কেমন, সামাজিকভাবে আমরা পিছিয়ে গেলাম। তারপর তখন হই করতে শুরু করে দিলাম। সেই সময় দিদিমণি মাথায় ঘুমটা দিয়ে এসে বসতে শুরু করলো, সুবহানাল্লাহ ইনশাআল্লাহ কলেমা পড়তে শুরু করলো। আমরা শুধু আবেগপ্রবণ, শুধু যাই হবো তকবীরকে খুব পছন্দ করি আমরা, আবেগপ্রবণ। তকবীর আমাদের সামনে দিল, কলেমা পড়লো, এই আছে 1 নম্বর ইমানদার। এই পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন জীবিত ছিল, তার থেকেও বড় ইমানদার আমরা দিদিকে তখন ভাবতে লাগলাম। তো সিপিএম এর কথা বলি, সিপিএম 34 বছর ধরে আমাদের এত ভালোবাসা দিল। 11% চাকরি যখন হাতে দায়িত্ব নিয়েছিল, যখন রাজ্যের 34 বছর ধরে রাজ্যের শাসন ভার নিয়ে যখন সাচার কমিটি রিপোর্ট পেশ হলো, তখন আমরা দেখলাম আমাদের চাকরির অবস্থা মাত্র 3% ঠেকিয়ে দিয়েছে। অর্থাৎ 8% চাকরি এত ভালোবাসা দিয়ে খেয়ে নিয়েছে। আমাদের মাথা দিমাগ ঘুরে গেল। সাচার কমিটি রিপোর্ট পেশ হলো যে আমরা এইসব মানবো না। তখন দিদিমণি কি বললো, যে সাচার কমিটি যে সুপারিশ করেছে, অর্থাৎ কি করলে মুসলিম সমাজ আমার মূল স্রোতে ফিরে যাবে, এই কাজগুলো করলে, এই ওয়েতে গেলে মুসলিম সমাজ আবার শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানে আরো এগিয়ে যেতে পারবে। তখন দিদি বললো আমি সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করব, এটা বলেছিল তো। তখন আমরা সবাই মিলে দিদির বলে উঠলাম। আজকে ডেটে বলছি, দিদির তথ্য নিয়ে একটু দেখুন, চাকরিতে মাত্র 1.5% নিচে নামিয়ে দিয়েছে। 10 বছর ধরে দিদিমণি আমাদের এত ভালোবাসা দিয়েছে, চাকরিতে আমাদের 1.5% নিচে নেমে দিয়েছে। আর এটা বললেই নাকি বলছে বিজেপি চলে আসবে। এই তথ্যটা দিদি নাকি বলছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। দিদিমণি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, দিদিমণির হাতটা শক্ত করতে হবে, খুব বলছি আমরা। আমাদের মতো এরকম স্টেজ করে আলেম ওলামা থেকে শুরু করে বিভিন্ন ধর্মগুরুরা বলছে আটকাতে হবে বিজেপিকে, কিন্তু আটকাতে হবে বিজেপিকে আমিও বলছি আজকের স্টেজ থেকে। কারণ বিজেপি শুধু মুসলমানের দুশ্মন নয়, বিজেপি প্রত্যেকটা ভারতীয়র সাথে দুশ্মনী করছে। কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয়ত্ব সম্পত্তিকে বিক্রি করার চেষ্টা করছে, প্রত্যেকটা দেশের সম্পত্তিকে বিক্রি করছে, প্রাইভেট করার চেষ্টা করছে, যেটা সব থেকে দেশের প্রত্যেকটা জনগণের পক্ষে ক্ষতিকারক। সংবিধানকে তারা মান্যতা সেই রকম ভাবে দিচ্ছে না, সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে। বিজেপি শুধু মুসলমানের দুশ্মন নয়, বিজেপিকে রোখার দায়িত্ব আমার যেমন আছে, প্রত্যেকটা ভারতীয় আছে। কিন্তু দিদিমণি কি আওয়াজ করছে বিজেপিকে রুখবো, বিজেপিকে রুখবো বলছে, বিজেপিকে শত্রু করে ভাববো বলছে, শত্রু হিসাবে আমাদের চোখে দেখাচ্ছে। কিন্তু শিলিগুড়িতে গিয়ে দেখুন, ওয়াকফ বোর্ডের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস দিদিমণি করতে দিচ্ছে। কি বলছে একটু ভাবুন, আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আর প্রত্যেকটা নেতাকে তলে তলে বিজেপিতে পাঠানো হচ্ছে। আর একবারে পাঠালে আমরা তো ভয় খেয়ে যাবো। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের 126টা সিট আছে, তাহলে মোল্লারা যে জোট করবে, আদিবাসী দলিতরা 126 প্রায় 150টা সিট নিয়ে ওরাই ক্ষমতায় চলে আসবে। সুতরাং একবারে পাঠালে এরা বুঝতে পেরে যাবে যে এরা আমাদের পায়ের নিচে মাটি সরে গেছে। সেই জন্য কি বলছে, ইনস্টলমেন্টে পাঠাচ্ছে, ইনস্টলমেন্টে পাঠাচ্ছে। একবার 3 বছর আগে মুকুল রায়কে পাঠিয়ে দিল, তারপরে শুভেন্দু অধিকারীকে পাঠাচ্ছে, মন্ত্রীরা ছোট বড় মেজর ছোট করে নেতাগুলোকে পাঠাতে থাকছে। দেখবেন আগামী 31শে জানুয়ারি পর্যন্ত এদের কত নেতা চলে যাচ্ছে, কটা এমপি চলে যাচ্ছে। আমি কয়েকজনের নাম বলে রাখছি, শুধু লক্ষ্য রাখবেন। এমনি তো পদত্যাগ করে দিয়েছে অনেকজন, বৈশাখী ডালমিয়া পদত্যাগ এখনো করেনি, তবে লক্ষ্য রাখবেন। 2-3টে এমপির নাম বলবে, একটু লক্ষ্য রাখবেন। নুসরাত জাহান বসিরহাটের এমপি, এর উপরে একটু লক্ষ্য রাখবেন, এর চিন্তা ভাবনা বা কোন দিকে চলছে। সৌগত রায় সিনিয়র লোক, এখন খুব ভাষণ দিচ্ছে,
খুব ভাষণ দিচ্ছে না, যে চলে যাচ্ছে তাকেই ডাকছে যে দলে ফিরে আসো, উনার প্রতি একটু নজর রাখবে। কি বলছি বুঝতে পেরেছেন? উনার দাদা বা ভাই আমি সঠিক জানি না, তথাগত রায় বিজেপির ক্যান্ডিডেট ছিল এবং মেঘালয়ের রাজ্যপাল ছিল। একই বারো থেকে বিজেপি, একই বারো থেকে তৃণমূল। দুঃখের বিষয় আমাদের বাড়িটা হয় না কেন এরকম? আমাদের বাড়িতে যদি কোনো ভাই সিপিএম করে, অন্য ভাই যদি তৃণমূল করে, ভাই ভাইয়ের পেতে মারপিট করে মাথা ফাটিয়ে থানায় যাচ্ছে। আর দেখুন কত বড় সিনিয়র লেভেলের নেতা একই বাড়ি থেকে বিজেপির দলে করে, আবার একই বাড়ি থেকে তৃণমূল করে। মুকুল রায়ের ছেলে যদি এখনো বিজেপিতে জয়েন করেছে, কিন্তু একটা সময় মুকুল রায়ের ছেলে ছিল তৃণমূলের বিধায়ক আর মুকুল রায় ছিল বিজেপি। কিন্তু আমাদের বাড়িগুলো হয় না কেন? আমাদের বাড়ি থেকে তো বই খাতা পেনের ব্যবস্থাটাকে তুলে নেওয়া হয়েছে। আমাদের বাড়ির চিন্তা ভাবনা ওটা নয়। অন্য অন্য পাড়াতে গিয়ে দেখুন একই পোস্টারের নিচে তৃণমূলেরও ঝান্ডা ঝুলছে, বিজেপিরও ঝান্ডা ঝুলছে, কংগ্রেসেরও ঝান্ডা ঝুলছে, সিপিএম এরও ঝান্ডা ঝুলছে, কিন্তু কোনো মোল্লা পাড়ায়, মুসলিম পাড়ায় একটা ঝান্ডা ঝুলছে। সে যে পার্টির হোক না কেন, যদি সিপিএম এর ঝান্ডা ঝুলে, সেখানে যদি তৃণমূলের ভাইরা ঝান্ডা লাগাতে যায়, মেরে হাত পা ভেঙে দেবে। বা তৃণমূলের ঝান্ডা ঝুলছে, ওখানে যদি কংগ্রেসের ভাইরা ঝান্ডা ঝুলাতে আসে, ওকে মেরে হাত পা ভেঙে দেবে। কেন এটা আমাদের পাড়ায় হচ্ছে? আর মুখার্জি পাড়ায় যান, মুর্মু পাড়ায় যান, ব্রাহ্মণ পাড়ায় যান, গয়না পাড়ায় যান, ঘোষ পাড়ায় যান, আরো যে কোনো অন্য সম্প্রদায়ের ভাইদের পাড়ায় যান, সেখানে সমস্যাটা নাই কেন? তিনারা শুধু বুঝে উন্নয়ন, তিনারা বুঝে ভার একটাই আমাদের পাড়া। এরা বুঝে আমাদের এলাকায় কিভাবে কার দ্বারাই উন্নয়ন হবে তাকে আমরা চিনব, যার দ্বারাই উন্নয়ন হবে, যে পার্টির দ্বারা উন্নয়ন হবে, আর যেখানে যত বিরোধী থাকবে সে এলাকায় তত উন্নয়ন হবে সেটা বুঝে। আর আমার দলের আমাদের এলাকাতে, আমাদের মোল্লা পাড়াতে শুরু করে, জমাদার পাড়া থেকে শুরু করে, কাজী পাড়া থেকে শুরু করে, এদেরকে শুধু ঝান্ডা চিনিয়ে দেওয়া হয়েছে। অমুক জন কেন তোর পাড়ায় ঝান্ডা লাগাবে, ওই দাদারা উপর থেকে বলে দিচ্ছে। তোর পাড়ার ইমাম সাহেবটা কি হবে, ওই দাদারা বলে দিচ্ছে। তুমি তোমার ভাইয়ের সাথে কিরকম ব্যবহার করে দেবে, ওই দাদারা বলে দিচ্ছে। তুমি তোমার প্রতিবেশীর সাথে কিরকম ব্যবহার করবে, ওই ব্যাপারে দাদারা বলে দিচ্ছে। লজ্জা করে না? যেই জাতি সদা সর্বদা মাথা তুলে চলতো, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জাতি হওয়ার পরেও আজকে তারা নিজের আইডেন্টিটি দেখাতে ভয় পেচ্ছে। আজকে তারা দাঁড়ি ডুবি নিয়ে রাস্তায় বার হতে ভয় পেচ্ছে। কারণটা কি? স্বাধীনতার এত বছর পরেও তো আমরা সদা সর্বদা সেকুলারের নামে যারা ভাওতা দিয়েছে তাদের সাথে ছিলাম। আজকের দিনে যখন আমরা বলছি দলিত আদিবাসী মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মাথা তুলে বাঁচবো, কারণ সারা ভারতবর্ষের 85% দলিত আদিবাসী মুসলিম সমাজ বিলং করছে। এর মধ্যে থেকে আমরা প্রধানমন্ত্রী তৈরি করব, এর মধ্যে থেকে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করব। যেরকম করে দেখিয়ে দিয়েছে আদিবাসীরা, ঝাড়খণ্ডের আদিবাসী আর মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়ে ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রী করেছে। আগামী দিনে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, দলিত আদিবাসী মুসলিম মিলে বাংলাতেও কিন্তু আদিবাসী থেকে ডিপুটি সিএম, দলিত থেকে সিএম আমরা করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করব? আমরা আদিবাসীর সাথে কিরকম ভাবে মিশবো, আমরা দলিতের সাথে কিরকম ভাবে মিশবো, সেটা মনুবাদী দ্বারা পরিচালিত দলেরা সদা সর্বদা বলে দিচ্ছে। মনুবাদী কারা? যারা ব্রাহ্মণ্যবাদীতে বিশ্বাসী। ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী দুটো আলাদা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী দুটো আলাদা। ব্রাহ্মণ্যবাদী সদা সর্বদা নিচ শ্রেণীর মানুষকে শোষণ করতে চায়, কিন্তু ব্রাহ্মণরা কিন্তু তার মধ্যে পড়ে না। যদি ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ্যবাদী, অনেক এমন ব্রাহ্মণ ভাই আছে যারা মুসলিম সমাজের থেকে অনেক পিছিয়ে আছে, তারা লোকের সামনে হাত পাততে পারে না, তারা আর্থিকভাবে অনেক পিছিয়ে আছে, তারা চাকরির থেকে অনেক পিছিয়ে আছে, তারা ব্রাহ্মণ্যবাদীর মধ্যে পড়ছে না, তারা ব্রাহ্মণ, তারা সঠিক পথে চলছে, ওই জন্য তারা পিছিয়ে আছে। আমাদের সমাজে দেখুন অনেক মলি সাহেবের গাড়ি বাড়ি ঘরে গেছে সরকারের অনুমোদিত থেকে। কাকে গাড়ি দিচ্ছে, কাকে বাড়ি দিচ্ছে, কাকে মন্দির দিচ্ছে, ওইটাকে সীমাবদ্ধ করে যেমন রাখছে সরকার, কিন্তু ব্রাহ্মণদের মধ্যে থেকে কিছুগুলোকে তুলে নিয়ে সেটাকেও সীমাবদ্ধ করে রাখছে। কিন্তু আমরা সে ফাঁদে পড়বো না। আমরা যারা পিছিয়ে বর্গে আছে তাদের হয়ে লড়াই করব, তাদের হয়ে গলা ফাটাবো। আমরা একসাথে সামনের সাইডে এসে দাঁড়াবো। সেই সারিতে থাকবে দলিত একদিকে আদিবাসী, একদিকে পিছিয়ে পড়ে হিন্দু সম্প্রদায় এবং আরো অন্য সম্প্রদায় যারা পিছিয়ে আছে তারা থাকবে। এই আন্দোলন নিয়ে আমরা এগিয়ে চলেছি। যে কথা বলছিলাম শিক্ষার কথা, শিক্ষা যদি থাকতো আজকে কিন্তু সেরা হলে ওই আক্রমণটা চালাতো না মুসলিম সমাজ থেকে। তখন মুসলিম সমাজ প্রত্যাখ্যান করতো। একটু আগে গেলেই তো বিষ্ণুপুর ভাই, সেখানে তো 100টার মধ্যে আমরা 40টা বসবাস করি, 60টা তোমাদের। তোমরা অসাংবিধানিক কাজ করবো তোমাদের এলাকায়, যে করো আমার এলাকায় করতে দেবো না, বলতো না? কি বলতো না? বলতো তো। কিন্তু আমরা বলছি আমাদেরকে কি দেখেছে, এই বিজেপি তো শত্রুকে মারলে তুই সওয়াব পাবি, জান্নাত পেয়ে যাবি। আমাদের মধ্যে মনীষ সেবাতে শিখিয়ে দিয়েছে। কারণ আপনি কি কোরআন পড়েছেন?
আপনি কি হাদিস পড়েছেন, না আপনি পীর মুর্শিদের সহবতে বসেছেন? যেটার দ্বারা আপনাকে পীর মুর্শিদরাও শিখাচ্ছে, সুফিজমের মাধ্যমে শিখাচ্ছে দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতিটা নাগরিককে ভালোবাসতে হবে, চাইছে আমার দুশ্মনী হোক না কেন। সুফিজম সদা সর্বদা শান্তির কথা বলে, কারণ দুশ্মনকে যদি আমি শান্তির বাণী ছড়াই, দুশ্মনের সাথেও যদি আমি বন্ধুত্বের হাত বাড়াই, দুশ্মনকে যদি আমি আমার শান্তির বাণী ছড়িয়ে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ দুশ্মনে কিন্তু একদিন আমার বন্ধুতে পরিণত হবে এবং আমার পিছনে বসানোর সমর্থ আমরা করতে পারবো। কিন্তু আমরা সুফিজমের উপরে যে আমরা বিশ্বাসী, সুফিজম আমরা মানি, কিন্তু সুফিজমের সংজ্ঞাটা আমরা জানি না। আজকে আমাদের হাতে লাঠি তুলে দেওয়া হচ্ছে, আজকে আমাদের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে, আজকে আমাদের হাতে পিস্তল তুলে দেওয়া হচ্ছে, কিন্তু সুফিজম এটা কোনোদিন মান্যতা দেয় না, মুসলিম সমাজ এটা কোনোদিন মান্যতা দেয় না। মুসলিম সমাজ ইসলাম শান্তির কথা বলে, সদা সর্বদা এগুলোকে প্রত্যাখ্যান করার কথা বলে, আর আমরা সেটার দিকে এগিয়ে যাচ্ছি। এটা বলবে কে? যেই বলতে যাচ্ছে যেটা ভুল করছে, আর যারা করছে তারা আমাদের সাথে মিসগাইড করছে, আমাদেরকে মিসগাইড করছে, তখনই আপনাদের কি বুঝিয়ে দেওয়া হচ্ছে বিজেপি এসে যাবে, বিজেপির দালালি করা হচ্ছে। আপনি বলছেন বিজেপি এসে যাবে, এখনো তো আসেনি বলছি আমি, বা সবাই বলছে 21-এ আসবে, এখন আসেনি। তাহলে আমি আপনাদের কাছে কয়েকটা উদাহরণ তুলে দিই, বিজেপি এসে গেছে কি আসেনি, বা দিদির থেকেও আমাদের কি লাভ হচ্ছে। ওয়াকাফ প্রপার্টির ওপরে বিজেপি পার্টি অফিস করছে, তাহলে বিজেপি এসেছে কি আসেনি? দিদিমণি বিজেপিকে সুযোগ দিচ্ছে কি দেয়নি বলুন? ফুরফুরা শরীফ সংলগ্ন খালখুল্লা বলে একটা গ্রাম আছে, নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, মিনিস্ট্রি মিডিয়া তো অত খবরটা হয়নি। সারা আসিফ আলী বলে একটা বাচ্চা বাড়িতে ফিরছিল, তার কদিন পরে তার এঙ্গেজমেন্ট ছিল, তাকে রাস্তায় পিটিয়ে মেরে দিল। মেরেছিল কি পারেনি বলুন? আপনারা জেনেছিলেন তো? বিজেপি বলেছিল নাকি বিজেপি পিটিয়ে মেরেছে? তাহলে তো দিদিমণি এই সুযোগ ছিল ওই এলাকার বিজেপি নেতাগুলোকে তুলে ভরে দিয়া, তাহলে তো এলাকায় বিজেপি ঠান্ডা হয়ে যেত। আমার কাছে প্রশ্ন, আপনারা তথ্য নিয়ে দেখবেন যে কজন মিলে মেরেছে তার মধ্যে কজন অ্যারেস্ট হয়েছে বা কতজন এখন জেলের কোঠারিতে আছে সেটা খোঁজ নিয়ে দেখুন। একজনও কিন্তু আজ পর্যন্ত জেলের কোঠারিতে নেই। তাহলে দিদিমণি কি করতে চাইছে? যদি আমাদেরকে দিদিমণি ভালোবাসে থাকে, তাহলে আসিফ আলীর বাবা বিচার পেত, মুসলিম সমাজ বিচার পেত। যদি দিদিমণি আমাদেরকে ভালোবেসে থাকে, একটু আগে যান দত্তপুরে একটা ছেলেকে ক্লাবের মধ্যে ঢুকে পিটিয়ে মেরে গলায় দড়িতে টাঙিয়ে দিয়েছিল, আপনারা তো সবাই জানেন কম বেশি। সেই ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে বা কাকে অ্যারেস্ট করেছে, কজন এখন জেলে আছে, এই তথ্যটা কি আমাকে দিতে পারবেন? কারো কাছে আছে কি? আমি তথ্য নিয়ে বলছি, আজও পর্যন্ত কেউ এখনো জেলের মধ্যে নাই। কারণটা কি? দিদিমণি তো বর্তমান রাজ্যে ক্ষমতা আছে, দিদিমণি দলগুলোকে তুলে ভরে দেবে, তাহলে মুসলিম মানুষ তো আরো বিশ্বাস করবে যে না দিদিমণি আপনি বিজেপির বিরুদ্ধে আছে। দিদিমণি তো করাচ্ছে, আমি যদি মনে করি, আমি তো মনে করতে পারি দিদিমণি করাচ্ছে এই কাণ্ডগুলো যাতে মুসলমানরা ভয়কে দিদিমণির কোলে উঠে যায়। আর 126টা সিট দিদিমণির হাতে ক্ষমতায় আছে, হয় উনি ক্ষমতায় থাকবে বা অপোজিশনে বসে থাকবে। এই 126টা সিট মুসলিমরা ভোট দিলেই বিধায়ক তৈরি করতে পারবে। ডিসাইডিং ফ্যাক্টর 126টা সিটে, আমরা 126টা সিটের আমরা যাকে মনে করবো বিধায়ক তৈরি করবো, ওই সিটটা থেকে আমরা করতে পারবো, আমরা ডিসাইডিং ফ্যাক্টর ওর মধ্যে। তারপরেও আমরা যেন একটা কি তকমালিত হচ্ছে, আজকে দিদিমণি আছে বলে, তৃণমূল আছে বলে মুসলমানরা বেঁচে আছে। আমার এই কথায় যে বিশ্বাস করবে, এই কথাটাই যে বিশ্বাস করবে, তার ইমান থাকতে পারে? দিদিমণি আছে বলে আমরা বেঁচে আছি, মুসলমান আছে বলে দিদিমণির ঝান্ডা এখনো উঠছে। মুসলমান না থাকলে দিদিমণির ঝান্ডা বাংলায় উঠতো না। তাহলে মুসলমান যখন আপনার সামনে এত কিছু করছে, নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা পার বছর আপনি লুটপাট করছেন ওয়াকাফ প্রপার্টি থেকে, 22,000 কোটি টাকা এক বছরে লুটপাট করছেন, তারপরও মুসলমান আপনার সাথ দিচ্ছে। তারপরে আপনি কিভাবে বিজেপিকে 18টা এমপির ব্যবস্থা করিয়ে দিলেন? আপনার নেতারা একের পর এক বিজেপিতে চলে যাচ্ছে, এত টাকার পরও আপনি কেন মুসলিম সম্প্রদায়ের বাইরেকে মুসলিম সম্প্রদায়ের জন্য যারা ভাবছে তাদেরকে নিয়ে বসছেন না? কারণটা কি? তাদের একটাই কারণ, দিদিমণি তার ভাইপোকে বাঁচাতে হবে। মুসলিম সম্প্রদায়কে নিয়ে বসলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে অন্তত 80টা এমএলএ সিট দিতে হবে। ওই 80টা যদি সিটে মুসলিম সম্প্রদায় জিতে বিধানসভার মধ্যে যায়, চাইছে তৃণমূলী সরকার গঠন করুক না কেন, বিজেপি গঠন করুক না কেন, হিন্দু সংহতি গঠন করুক না কেন, আরএসএস সরকার গঠন করুক না কেন,
শিবসেনাই সরকার গঠন করুক না কেন, সিপিএম সরকার গঠন করুক না কেন, কংগ্রেসও সরকার গঠন করুক না কেন, কিন্তু 80টা বাঘের বাচ্চা পাখিগুলোকে দেখে নেওয়ার মতো ক্ষমতা রাখবে, যাতে না দেখতে পারে তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের পাড়ায় পাড়ায়, আমাদের মহল্লায় মহল্লায় বাপ পাড়ায় ঝামেলা করিয়ে রেখে দিচ্ছে। আর আমরা অশিক্ষিতের নিচে নেমে গিয়ে প্রতি 1000 জনের 15 জনের নিচে আমরা অশিক্ষিত হয়ে বসে আছি। 1000 জনের মধ্যে 15 জনে আমরা শিক্ষিত নয়। শিক্ষার আলো না থাকার জন্য নিজেদের পাড়ায় নিজেদের ভাই ভাই ঝামেলা লাগাচ্ছি। এ ঝান্ডা বাঁধলে আমার সমস্যা, ও ঝান্ডা বাঁধলে তার সমস্যা, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। 100 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে বা 5000 টাকার বিনিময়ে আমাদেরকে কিনে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, পার বছরে 22,000 কোটি টাকা শুধু আমাদের ইনকাম হয়। আমরা সেদিকে একবারও চোখ তুলে দেখছি না, সেটা নিয়েও একবারও ভাবছি না। সময় এসেছে আমাদের সে অর্থে বুঝে নেওয়া, সেই আমাদের অধিকার বুঝে নেওয়া। সে আমাদের যেটা সেন্ট্রাল টাকা দিচ্ছে আমাদের জন্য, মোদির বাবার টাকা নয় সেটা, বিজেপির বাবার টাকা নয় সেটা, সেটা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের টাকা থেকে। দেশের যেটা আর্ন হয়, দেশের যেটা রেভিনিউ হয়, তার মাধ্যমে পশ্চিম বাংলার মুসলমানদের জন্য, মাইনরিটিদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা পাঠায়। সে টাকা দিদিমণি কত টাকা খরচ করেছে আপনার লোকাল যারা নেতা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে বলুন। যদি 600 কোটি টাকা পাই, আমি একদম গ্যারান্টি সহকারে বলবো 600 কোটি টাকা মাইনরিটিদের জন্য যদি 1 বছর ডেভেলপমেন্টের জন্য পাঠাই, দিদিমণি 100 কোটি টাকা খরচ করে না, 500 কোটি টাকা ফেরত পাঠিয়ে দেয়। একটু ভাবুন, একটু ভাবুন আমাদেরকে কেমন ব্যবহার করছে। দিদিমণি তো আমাদের ভালোবাসে, তাহলে তো আমাদের টাকা আমাদেরকে দিয়ে উন্নয়ন করে দিতে পারতো, আমাদেরকে ছেলেদেরকে বিনা ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করে দিতে পারতো, যেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে আছে। কিন্তু দিদিমণিকে যদি 600 কোটি টাকা দেওয়া হয়, দিদিমণি 100 কোটি টাকাও খরচ করে না, 500 কোটি ফেরত পাঠিয়ে দিচ্ছে। এত ভালোবাসে আমাদেরকে, দাদার টাকা আমাদেরকে নিতে দেবে না বলছে, তাই তো? ওটা দাদার বাবার টাকাও নয়, ওটা দেশের টাকা। ওই টাকাতে প্রত্যেকটা ভারতীয় হক আছে, কিন্তু যখন ডিস্ট্রিবিউট হয়, পাট করে হয়, ওটা পশ্চিম বাংলার মাইনরিটিদের হক, ওটা পশ্চিম বাংলার মাইনরিটি সমাজের টাকা। ওই টাকাতে শুধু পশ্চিম বাংলার মাইনরিটিদের হক আছে। যখন দেশের যারা দায়িত্বে আছে, যারা ডিসাইড করে দিচ্ছে, সেটা সেই জায়গায় ব্যয় করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, ব্যয়গুলো হচ্ছে, টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে, আমাদের কারো বলার নাই। আমরা তথ্যই জানি না তো, কারণ প্রথমেই তো পরিকল্পিতভাবে আমাদের থেকে শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষা থাকলে তো আওয়াজ তুলবে। এই এলাকায় যে শিক্ষিত মানুষ থাকে, এই ওয়ার্ডে কটা বিধবা বিবাহের টাকা এসেছে, কটা মা বিধবা বিবাহের টাকা পাচ্ছে, আর কটা অ্যালটমেন্ট হয়েছে, সে তথ্যটা জেনে যাবে। সে তথ্যটা জেনে গিয়ে সে প্রচার করবে এই ওয়ার্ডের যে কাউন্সিলর আছে তার বিরুদ্ধে। এই ওয়ার্ডে আহ্বান ধরার সময় কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কটা লিস্ট পাঠিয়েছে এবং কটা টাকা ঢুকেছে এবং কত অরিজিনাল টাকা পেয়েছে। যদি শিক্ষা থাকে এই ওয়ার্ডের মানুষের, তাহলে তারা প্রতিবাদ করবে, তারা তথ্য তুলে। তার আগেই তো আমাদেরকে শিক্ষা থেকে মেরে দেওয়া হয়েছে। আমাদের সামনে যে কচি কাচারা বসে আছে, তাদের কথা ভাবুন, তাদের প্রজন্মের কথা ভাবুন। তারাও যখন আমাদের মতো হবে বা আমাদের বড় হবে, তারা আজকের দিনে আমরা যেমন গর্ব করে বলছি আমার দাদুরা দেশের স্বাধীনতা সংগ্রামে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আজকে যেমন আমরা গর্ব করে বলছি আমার দাদুরা দেশের জন্য কি করেছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে যাও, সেখানে যদি 92,000 শহীদানের নাম থাকে, 92,000 যদি স্বাধীনতা সংগ্রামীর নাম থাকে, সেখানে 62,000 কম বেশি আমাদের দাদুদের নাম আছে। আমরা গর্ব করে বলছি। আর আমাদের এই বাচ্চাগুলো যারা এখানে বসে আছে বা দূরে আছে, আপনার ছেলে আপনার ভাই একদিন বড় হবে, তারা এমন সকাল আমরা দিতে চলেছি তাদেরকে যে রাতের থেকে অন্ধকার, তারা তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে বা তারা এইরকম স্টেজ করে মাইক করে বলবে আমার দাদুরা ছিল বীর পুরুষ, তারা দেশকে স্বাধীন করেছে, আর আমার দাদুরা কাপুরুষ, স্বাধীন হওয়ার পরেও আমাদেরকে একটা খারাপ সকাল দিয়ে গেছে। সুতরাং আপনার দাদুদের মতো যদি আমাদেরকেও, আমার দাদুদের মতো যদি আমাদেরকেও বীর পুরুষ বলে, আজকে সমাজের স্বাধীনতা হওয়ার পরেও যারা আমাদেরকে পরাধীন করে রাখতে চলেছে, তাদেরকে সমূলে তুলে আমরা তাদেরকে গঙ্গায় নিক্ষেপ করে আমরা সুন্দর সমাজ দেব, যাতে করে গর্ব করে আমরা দাদুদের কথা বীর পুরুষ বলছি। আমাদের পরের প্রজন্ম যাতে আমাদেরকে বীর পুরুষ বলে আখ্যায়িত করে, তার দিকে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর যদি মনে করেন যে আমাকে কাপুরুষ শব্দটাই ভালো লাগে, ট্যাগ কাপুরুষ তাকমাটাই আমাকে ভালো লাগে, তাহলে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী বা এই যে ফরমেশন হতে চলেছে দলিত আদিবাসী মুসলিম জোটকে আপনারা মান্যতা দেবেন না। যদি মনে করেন না আমার দাদুদের মতো আমরাও বীর পুরুষ হব, আমরাও পিছিয়ে বর্গের জন্য লড়াই করব, যেমন ব্রিটিশদের থাবা থেকে দেশকে স্বাধীন করেছে, আজকে মনুবাদীদের থাবা থেকে দলিত আদিবাসী মুসলিম সমাজ সব পিছিয়ে বর্গের মানুষকে বার করতে হবে, বার করে সমাজের মূল স্রোতে আসতে হবে। এই আন্দোলনে অনেকের জানা যেতে পারে, অনেকের
সম্পত্তি যেতে পারে, অনেকের ইজ্জতে যেতে পারে। কিন্তু বিগত দিনে আমার দাদুরা যেটা ভেবেছিল, বিগত দিনে যেমন তিলকা মাঝি ভেবেছিল, বিগত দিনে যেমন বিরসা মুন্ডা ভেবেছিল, বিগত দিনে যেমন আশফাকুল্লাহ ভেবেছিল, বিগত দিনে যেমন মিনি সারানি ভেবেছিল, বিগত দিনে যেমন মুজাদ্দেদ জামান ভেবেছিল, তাদের নিজের জিন্দেগির কথা ভাবেনি। তারা দেশের জন্য ভেবেছিল, দেশের জনগণের কথা ভেবে নিজের জীবনগুলোকে দেশের স্বার্থে বিলীন করে দিয়েছিল। আমরা যদি তাদের মতো তাদের উত্তরসূরি হয়ে, একদিকে যেমন বিরসা মুন্ডার উত্তরসূরি আছে, একদিকে যেমন তিলকা মাঝির উত্তরসূরি আছে, একদিকে যেমন আশফাকুল্লাহর উত্তরসূরি আছে, একদিকে তেমন দাদা হুজুরের উত্তরসূরি হয়ে আমরা আমাদের মতো এগিয়ে যাব। সমাজে যে কুচ্ছন্ন হয়ে আছে, সমাজকে যারা ভুল পথে পরিচালিত করছে, তাদেরকে প্রতিহত করে আমরা নতুন একটা সুন্দর সমাজ তাদেরকে উপহার দেব। আমাদেরকে এগিয়ে যেতে হবে। কে কি বলছে, কে না বলছে, আমাদের ভাবার দরকার নেই। আমাদের প্রথম টার্গেট নিতে হবে আমাদের ঐক্যবদ্ধ। সদা সর্বদা যায় রাম রহিম না এক জায়গায় থাকে। যারা মনোবাদী দ্বারা পরিচালিত, তারা সদা সর্বদা চায় রাম রহিম না এক জায়গায় থাকে। রাম রহিম যদি এক জায়গায় থাকে, তাহলেই প্রশ্ন তুলবে নরেন্দ্র মোদীকে যে তুমি বলেছিলে নোটবন্দি হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আজকে নোটবন্দি হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের অর্থনীতি তলনিতে থেকে গেছে, জিডিপি মাইনাসে চলছে। তুমি যখন শাসনভার নিয়েছিলে দেশে, তখন জিডিপি প্লাসে ছিল। তুমি যখন এই 6 বছর 6.5 বছর হতে চলেছে, আজকে মাইনাসে চলছে, তুমি জবাব দাও। এই প্রশ্ন তোলা আজকে লোক নাই। কারণ কি বলেন তো, রাম রহিমকে আলাদা করে রেখে দিয়েছে। রাম রহিমকে রাখা দেবে না। তো আজকে আমাদের কাজ হচ্ছে রাম রহিমকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। যদি রাম রহিম এক জায়গায় থাকতো, তাহলে প্রশ্ন তুলতো দিদিমণিকে, আহ্বান ধরে যে টাকাটা এসেছে সঠিকভাবে ইউটিলাইজ হয়েছে, কে কে পেয়েছে এবং কার দোতলা বাড়ির ছাদ উঠে গেছে, টাকা দেওয়া হয়েছে। কিন্তু যে কুড়ে ঘরে বাস করে, তার বাড়ির ছাদটা পড়ে গেলে, তার বাড়িটা পড়ে গেল, তাকে টাকা দেওয়া হলো না। কারণ এই প্রশ্নের উত্তর দিদিমণিকে দিতে হবে, না দিয়ে দিদিমণিকে ঘেরাও করে রাখা হবে। আজকে সেটা হচ্ছে না কেন? কারণ রাম রহিমকে আলাদা করে রেখে দিয়েছে। সদা পরিকল্পিত ভাবে এরা রাম রহিম না এক জায়গায় থাকে। রাম রহিম এক জায়গায় থাকে, এদের করে কামে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো আগামী দিনে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হব। রাম মন্দিরে গিয়ে পুজো করবে, রহিম মন্দিরে গিয়ে নামাজ পড়বে, ধর্মীয় কাজ ধর্মীয় জায়গায় করবে, কিন্তু দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানবতার স্বার্থে রাম রহিম এক হয়ে লড়বে। বিগত দিনে ফুরফুরা শরীফে আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন, একটা প্রোটেস্ট হয়েছিল, প্রতিবাদ মিছিল হয়েছিল। সেখানে কারা কারা উপস্থিত হয়েছে এবং কি বক্তব্য দিয়েছে? সবার একটাই কথা, আমরা পীর আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ লড়াই করবো আগামী দিনে। এটা যদি আপনারা ওই তাদের তালে তাল মিলিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ছেলেকে আর ওই রেকমেন্ডেশনের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত থেকে বঞ্চিত হতে হবে না। ইনশাআল্লাহ আশা রাখবো আপনাদের কাছে, আপনারা ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মূল্যবান ভোটটাকে এক জায়গায় দেবো। আমরা আমাদের মূল্যবান ভোট এক জায়গায় দেবো, যেখানে দেবো আমরা এক জায়গায় দেবো। কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্যে বলবো, কে কোথা দিয়েছেন বলতে হবে না। গত যে ইলেকশন গেছে, সবাই কিন্তু আমরা এক জায়গায় ভোট দিচ্ছি, দিচ্ছি না দিদি বলুন? 100টা মানুষ যদি এখানে থাকে, 98টা মানুষ এক জায়গাতে ভোটটা দিয়েছি। যদি 100টা মানুষের মধ্যে 98টা মানুষ এক জায়গাতে ভোট দিয়ে থাকি, তাহলে এই এলাকার 10টা ছেলেই 10 বছরের চাকরি পেল না কেন? আমরা তো এক জায়গায় ভোটটা দিয়েছি, 98 জন পেলাম না কেন? কিন্তু 98 জনই এক জায়গায় দিয়েছি, 98 জন আলাদা আলাদা গিয়ে ভোট দিয়েছি। কি বলছি বুঝতে পেরেছেন? 98 জন আলাদা আলাদা গিয়ে আমি আমার ভোট দেবো, আমি ভোট দেবো, তোমাকে বলবো কেন? 98 জন এক জায়গায় প্রেস করেছি বিএমপিসি, কিন্তু 98 জন 98টা জায়গা থেকে গিয়ে দিয়েছে। আর আমার বক্তব্য, আমাদের বক্তব্য, আমরা 98 জন সেখানেই ভোট দেবো, কিন্তু আগে এক হবো, এক হয়ে ভোটটা দেবো। ভোট দেওয়ার আগে বলবো, এই এলাকা থেকে বাউরিয়ার 9 নম্বর ওয়ার্ড থেকে 10টা ছেলেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। 10টা যদি মুসলিম এলাকা, বাউরিয়া 10 নম্বর 9 নম্বর যদি মুসলিম এলাকা হয়, তাহলে এই এলাকা থেকে 10টা মুসলিম ছেলেকে চাকরি দাও। এটা যদি আদিবাসী এলাকা হয়, আদিবাসী এলাকার আদিবাসী ভাইয়ের 10টা ছেলেকে চাকরি দাও। আমরা ভোটটা দেবো, কিন্তু আগে আমাদের 10টা ছেলেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। তাহলে তো আমাদের এই 10টা পরিবার বাঁচবে। তো চাইছে আদিবাসী হোক, দলিত হোক, মুসলিম হোক, তাহলে 10টা ছেলে কিন্তু বাঁচবে এবং 10টা পরিবার বাঁচবে। এই সমাজটা সঠিক দিশা পাবে এবং সমাজটা সংস্কার হবে, কারণ ওই 10টা পরিবারের মাধ্যমে কিন্তু পরিবেশটা ভালো হবে।
শিক্ষিত পরিবার হবে তারা, তাদের পরের প্রজন্ম শিক্ষিত হবে, তার দ্বারাই সমাজটা সুন্দরভাবে চলবে। আমরা ভোট দিলাম, মারলাম, কাটলাম, বোম মারলাম, বুথ দখল করলাম, আর চাকরি দাদার শালা পাবে, দাদার আত্মীয় পাবে, দাদার এ পাবে, দাদার জামাই বাবু পাবে, দাদার এ পাবে, দাদার ও পাবে। চাকরির বেলায় আর মোল্লা, আদিবাসী, দলিতদের কোনো জায়গা নাই। তাই সময় এসেছে আমাদেরকে আমাদের বুঝে নেওয়া। দিদিমণি যদি তার ভাইপোর কথা ভেবে এত বড় কুরবানি দিতে পারে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তৃণমূল দলটাকে তো কুরবানি দিয়ে দিচ্ছে বিজেপির সামনে, তাহলে আপনি, আপনার, আমরা, আমার ভাইপোদের জন্য একটু মাথা তুলে আওয়াজ করতে পারি না? যে যে পারেন একটু হাত তুলে দেখেন, নিজের ভাই ভাইপোর প্রতি তাদের ভালোবাসা আছে, যে আমরা আগামী দিনে আমরা আমাদের ভাই ভাইপোরা যাতে মাথা তুলে দেশের প্রতিটা এলাকায় ঘুরতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করব। কারণ টেরেবাস থেকে শুরু করে শহরমুখী হলে, দাড়ি টুপিওয়ালা দেখলে, মুসলিম পরিচয় দেখলে, বোরকা পরে মা বোনেরা গেলে তারা সদা সর্বদা বিধ্বস্ত হয়ে আছে যে কি হবে রে, কখন কোন ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে না মেরে দেয়। এর প্রতিরোধ করার জন্য আপনি কি সেই বাহিনী বানাবেন নাকি? মোটেও না, বাহিনীর দরকার নয়। আপনি আপনার বিধানসভা থেকে সেই রকমই লোককে পাঠান, যে এরকম ভাবে যে একবার টাকাবে বিধানসভার মাধ্যমে, আইনের মাধ্যমে যেন তার হাতটা কেটে নেওয়া হয়, সেই রকম বিধায়ক পাঠিয়ে আমরা ভিতরে পাঠাবো। পাঠাচ্ছি কাকে? ইদ্রিস আলীকে, পাঠাচ্ছি কাকে? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, পাঠাচ্ছি কাকে? গিয়াসউদ্দিন মোল্লাকে, যে গিয়াসউদ্দিন মোল্লা মাধ্যমিক পাস কি করে করেছে ও নিজেই জানে না। তাকে মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী করে দেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী একটা 10 পাসকে করে দেওয়া আছে। ভাবেন দিদিমণি আমাদেরকে কতটা ভালোবাসে। দিদিমণির আমলে 2014 সাল থেকে শিক্ষা নিয়োগ বন্ধ হয়ে গেছে, 614টা মাদ্রাসা আছে। দিদিমণি আসার আগে ছিল, আর দিদিমণি আসার আগে কি প্রমিস করেছিল? 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসাগুলোকে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার দিকে চলছে। আমরা সবাই হা উদস করছি, আসামে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক হয়ে গতিগত বিজেপি সরকার তো যা ইচ্ছা করে যাচ্ছে, সংবিধান বিরোধী ম্যাক্সিমাম কাজই করে যাচ্ছে, দেখতে পাচ্ছি। সংবিধানকে পরিবর্তন করে দিচ্ছে তারা, তাদের কথা আমি ফেলে দিলাম। দিদিমণি তো আমাদেরকে ভালোবাসে, দিদিমণি কিন্তু প্রকাশ্যে মাদ্রাসা বন্ধ করছে না, মাদ্রাসা ভালো রেখে দিচ্ছে, মাদ্রাসাকে মাদ্রাসার জায়গায় রাখছে। কিন্তু শিক্ষক নিয়োগটা 614টা মাদ্রাসা ছিল, তার মধ্যে 337টা মাদ্রাসার হেডমাস্টার না। যারা আমরা উপস্থিত হয়েছি সবার উদ্দেশ্যে বলছি, আমাকে এক বাক্যে জবাব দেবেন, বাড়ির গার্জেন যদি না থাকে সেই বাড়ি ঠিকঠাক পরিচালিত হবে তো? যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টার না থাকে সে শিক্ষা প্রতিষ্ঠান কত ভালো চলবে ভাই, আপনারাই বলুন। দিদিমণিকে আমি প্রশ্ন করি, আপনি তো আমাদেরকে এত ভালোবাসেন, তাহলে 337টা মাদ্রাসাতে হেডমাস্টার নাই কেন? এই প্রশ্ন তুললেই বলছে বিজেপি চলে আসবে। আচ্ছা, এই প্রশ্ন তুলে যদি বিজেপি আসে সেটা ভাববো না আমরা আমাদের বাচ্চাকে কি করে বিজেপির বিরুদ্ধে, বিবেকের ফাঁসিবাদ শক্তির বিরুদ্ধে তৈরি করে সাংবিধানিক হয়ে লড়াই করবো, সেই শিক্ষাটা দেবো? আগে আপনারা বলুন। আমি তো মনে করি বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আগে আমাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোনো দাদাকে, কোনো দিদিকে ভোট দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করাবো, এটা ভাবা আমাদেরকে, যদি আমরা ভাবি আমরা ভাববো মূর্খের স্বর্গে আমরা বাস করছি। কারণ যাকে ভাবছি দিদির দাদা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, আমরা এতদিন ভাবতাম শুভেন্দুদা একটা বিজেপির বিরুদ্ধে হয়তো লড়াই করবে, শুভেন্দুদা সেকুলার মুভমেন্টের লোক, শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদার অনুযায়ী পাড়ায় পাড়ায় মুসলিম সমাজের মতো ছিল কি ছিল না? খুব ভালো ভাবতাম। আজকে শুভেন্দুদা কোথায়? বিজেপির বিরুদ্ধে যাকে লড়াই করার ভাবছিলাম সেই তো বিজেপি হয়ে বসে আছে। আজকে আপনি ভাবছেন দিদি তার ভাইপোর জন্য, দিদি এতটা বড় কথা বলে যাচ্ছি, দিদি তার ভাইপোর জন্য এমন কোন ডিল ভারতবর্ষের পক্ষে রাজনীতিতে সম্ভব নয়, সেটা তিনি করে নেবেন। অর্থাৎ গদিটা তুলে দেবে আলিন, আর দেওয়া হচ্ছে তো ভাই। একটা এমপি চলে গেল, সিটিং এমপি, দিদিমণির কোনো ভাষণ দেখতে পাচ্ছেন? কোনো বক্তব্য, কোনো রিয়াকশন দেখছেন? কোনো রিয়াকশন দেখতে পাচ্ছেন? একটা হেভিওয়েট নেতা শুভেন্দুদা চলে গেল, কোনো রিয়াকশন দেখছেন? কোনো রিয়াকশনই দেয়। আর আমাদের ছেলেগুলোকে দিয়ে ফেসবুকে পোস্ট করাচ্ছে, মির্জাফর অমুক তমুক গাল দিয়ে দেখছি তো আমি প্রতিনিয়ত, সব মোল্লারা গাল দিচ্ছে, সব মোল্লারাই গাল দিচ্ছে। অন্য সমাজের মানুষের ভাবছে না, অন্য সমাজের মানুষ উন্নয়ন চাই, আর আমরা দিদিমণিকে বাঁচিয়ে রাখতে হবে। দিদিমণিকে 100 বার বাঁচিয়ে রাখবো। দিদিমণি আমাদের পরের প্রজন্মের ছেলেরা যে বাঁচবে, মায়ের মতো অবস্থা আমাদের হবে না।
সে কি গ্যারান্টি দিদিমণি দিতে পারে? যদি গ্যারান্টি দিতে পারতো তাহলে আপনারা বলুন, এনআরসি করে বা সিএএ করে যখন বলেছিল দিলীপ ঘোষরা মুসলমানদের কোমরে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো, এই রিসেন্ট বললো 50 লক্ষকে পাঠিয়ে দেবো, তাহলে দিদিমণি কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারতো। একটা আইনত ব্যবস্থা নিয়েছে। এনআরসি সিএএ থেকে শুরু করে সিএবি যখন হয়েছিল বা সিএএ যখন হয়েছিল, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে প্রস্তাব দিয়েছিলাম, আপনার বড় ভাই প্রস্তাব দিয়েছিল, ভাইজান বড় ভাইজান, যে দিদিমণি আপনি সুপ্রিম কোর্টে যান, এখান থেকে বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, গিয়ে কেস করুন। দিদিমণি যদি পারতো এই বিলটাকে কেস করতে পারতো, কিন্তু দিদিমণি সেটা করলেন না। দিদিমণি প্রতিনিয়ত রাস্তায় হাঁটতে শুরু করলেন, যাতে এই মোল্লারা অশিক্ষিত, আমরা তো অশিক্ষিত, যেটা আমাদেরকে ভুল বুঝে রাখা যায়। তো দিদিমণি প্রতিবাদ করছে, এই রাস্তায় নেমে প্রতিবাদ করার দায়িত্ব আপনার, অর্থাৎ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। যাকে আমরা ভোটে জিতে নির্বাচিত করেছি তারা তো পার্লামেন্টের মধ্যে গিয়ে প্রতিবাদ করবে। যারা রাজ্যের ক্ষমতা আছে দিদিমণি, তিনি তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, তিনি তো সুপ্রিম কোর্টে যাবে। অনেকে আবার ভাববেন সুপ্রিম কোর্টে গেলে দিদিকে কিভাবে গুরুত্ব দেবে। একটা উদাহরণ দিয়ে যাই, আপনারা সবাই জানেন সিঙ্গুর প্রকল্প ছিল। সিঙ্গুর প্রকল্প যখন হয়েছিল, টাটা কোম্পানি, টাটা গোষ্ঠী কিন্তু স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করে সিঙ্গুরের জমিটা নিয়েছিল। স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করার পরে জমিটা নিয়েছিল, তারপরেও জমিটা কিভাবে দিতে বাধ্য হলো, ছাড়তে বাধ্য হলো? ওই একটাই, যেটা আপনাদের বড় ভাইজান দিদিমণিকে বলেছিল এটা করুন, বিধানসভা থেকে বিল পাস করিয়ে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে যান। দীর্ঘদিন কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলেছিল টাটাকে নিয়ে, কিন্তু টাটাদের বিপক্ষে যায়নি, টাটাদের পক্ষে কিন্তু রায় হবে হচ্ছিল। সেই সময় বিধানসভা থেকে দিদিমণি বিল পাস করে ওই বিলটাকে সুপ্রিম কোর্টের লয়ারের মাধ্যমে অ্যাটাচ করে দিল, সুপ্রিম কোর্টকে দিয়ে দিল, যে আমার রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি এটাকে চাইছে না, অর্থাৎ এটা আমার রাজ্যে চায় না। সুপ্রিম কোর্ট তখনই টাটাদের বিরুদ্ধে রায়টা দিয়ে দিল। তাহলে সিএএ টাকা বন্ধ করতে পারতো তো? যদি সেম ওয়েতে গিয়ে দিদিমণি পাঠাতো আর সুপ্রিম কোর্টকে বলতো যে আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিরা এটা চাইছে না, তাহলে সেটাকে তো রদ করা যেত। যেত কি যেত না বলুন? আমি তো উদাহরণ দিয়ে বলছি, বাস্তবের সাথে তো মিলিয়ে বলছি। আমি তো আর 20 টাকার পাউচ খেয়ে এসে বক্তব্য দিচ্ছি না, আমি আপনাকে বলেছি, তার সাথে সিঙ্গুরের আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে আমার কথাটা যুক্তি আছে না নেই আপনারা ধরে নেবেন, আর আমার কথায় সত্যতা আছে না নেই এক্ষুনি ফোনটা অন করুন, গুগলে গিয়ে টাইপ করুন, সার্চ করুন, আমি যেটা বলছি সত্য মিথ্যা আপনি জানতে পেরে যাবেন। একটু ভাবুন, দিদিমণি যদি আমাদেরকে এতই ভালোবাসতো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিলে তিলে মারছে কেন? 2014 সালে যে ছেলেটা সুপ্রিম কোর্টে কেস করেছিল, হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল, আবু সোহেল তার নাম, যে লয়ারটা, যার জন্য শিক্ষা নিয়োগ বন্ধ আছে মাদ্রাসাতে, তাকে দিদিমণি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যার জন্য জর্জরিত, যার জন্য ধ্বংস প্রায় হয়ে গেছে, মৃত প্রায় হয়ে গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাকে দিদিমণি পুরস্কার স্বরূপ তৃণমূলের একটা বড় পদে বসিয়ে দিলেন। একটু বোঝেন, আমাদের বাচ্চারা যেখানে যে শিক্ষা অর্জন করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা যার মাধ্যমে শিক্ষা নিয়োগ বন্ধ আছে, যে মূল কারিগর, যে মেল লয়ার, তাকে দিদিমণি ভালোবেসে তৃণমূল পার্টির একটা বড় পদে বসিয়ে দিলেন। দিদিমণি কত ভালোবাসা দিলে দেখলেন? কি বলছি বুঝতে পারছেন কি? আপনি কালকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ভালো করে বক্তব্য দেবেন, সুন্দর বক্তব্য দেবেন, আপনার কাছে একটা স্করপিও চলে আসতে পারে, আপনার সামনে বিজয় পুলিশ গাড়িও দিয়ে দিতে পারে, যদি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলে যা। ঠিক যেরকম ভাবে যে লোকটা কেস করে, যার কেসের জন্য, যার জন্য শিক্ষক নিয়োগ হয় 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এতদিন যে শিক্ষক নিয়োগ বন্ধ আছে, যার জন্য হয়েছে, যে সুপুত্র বলবো কি কুপুত্র বলবো আপনারা জানেন, আপনারা বললেন যে সুপুত্র আর কুপুত্র, যার ভূমিকা সর্বাধিক ছিল, তিনাকে দিদিমণি খুশি স্বরূপ, পুরস্কার স্বরূপ তৃণমূলে একটা বড় পদে বসিয়ে দিলেন। এরপরও বলছে দিদিমণি আমাদের খুব ভালোবাসে। ভালোবাসি কি বাসে না আপনারা দেখবেন, আমি তথ্য দিচ্ছি। একটা মাদ্রাসাতে, একটা যদি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা যদি 20টা শিক্ষকের পোস্ট থাকে, আজকের দিনে সেখানে 2 থেকে 3টে শিক্ষক ফুল টাইমার আছে, বাকি শিক্ষক ফুল টাইমার মাত্র 2 কি 3টে আছে, আর বাকি শিক্ষক নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। ফুরপুরা শরীফ যখন যাবেন, ফুরপুরা শরীফ থেকে শিয়াখালা যাওয়ার পথে 2টো শিক্ষা প্রতিষ্ঠান করে চকটাচ করে, একটা শুধু গার্লস, একটা বয়েজ অ্যান্ড গার্লস হাই মাদ্রাসা, দুটো পড়ে, গিয়ে একটু খোঁজ নিয়ে আসবেন। একটাতে মনে হয় 3টে টিচার আছে, আর একটাতে খান 5 টিচার আছে, তাও সন্দেহ আছে। এবার বলছেন আপনারা, যে শিক্ষা প্রতিষ্ঠানে 3টে টিচার আছে, আপনারা গার্জেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলোকে পাঠাবেন তো? বলুন, পাঠাবেন কি? আমি তো পাঠাবো না। আমাকে যদি কোশ্চেন করেন, আমি পাঠাবো না।
কারণ আমার বাচ্চার লাইফটা শেষ হয়ে যাবে। তো আপনিও নিশ্চয়ই আপনার বাচ্চাকে পাঠাবেন না। যখন পাঠাচ্ছেন না, দিদিমণি কি বলবে কালকে ভাষণ দিতে চক্কারপুরের ওই মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়া, ওখানে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা না থাকার জন্য মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়া। আর আপনার পাড়ায় যে 20 টাকার মদের পাউচে বিক্রি হয়ে গেছে, সেটা বলবো দিদিমণি ঠিকই করেছে, সরকারি কত টাকা ওখানে মাস্টারদের পিছনে চালাবে। কিন্তু দিদিমণি আগে বলবো না যে ওখানে আমরা শিক্ষক নেওয়া থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল না, কমে যাচ্ছিল, ক্রমশ হ্রাস হচ্ছিল, ওই জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে চলেছি, এটা বললো না বা বলবেন না। ঠিক যেরকম ভাবে হুগলি মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল, প্রথমে শিক্ষকগুলোকে তুলে নিয়েছিল, তারপরে ছাত্র বন্ধ মানে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। যখন আমরা আন্দোলন করলাম, আমাদের আন্দোলনের ফলে আবার নতুন করে চালু করেছে, যদি লকডাউনের কারণে বন্ধ আছে, ইনশাল্লাহ আগামীতে চলবে। তাই একটু ভাবুন, একটু বোঝানোর চেষ্টা করছি। প্রোগ্রামে অন্য এসেছি, অন্যদিকে চলে গেলাম, কেউ খারাপভাবে নিলেন কি? আমি সচেতন করছি, কারণ আপনি মুসলিম সম্প্রদায়, পিছিয়ে বর্গ সম্প্রদায়ের মানুষের মধ্যে পড়ছেন, তো আমাদেরকে সচেতন করে দেওয়া কর্তব্য কিন্তু আমাদের। যে আমরা যতটুকু বুঝেছি, যতটুকু বুঝতে পারছি, যতটুকু ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে অ্যাটমসফিয়ার যেটা দেখতে পাচ্ছি, যে আমাদেরকে কিন্তু বোকা বানিয়ে পুরো নীতিশ কুমারের মতো প্রতিটা বিজেপির হাতে তুলে দেবে এই চক্রান্ত চলছে। এটা ভালো না? আমি যখন জানতে পেরেছি দিদিমণি বা তার দল এই করতে চলেছে, আমাদের পক্ষ থেকে কিছু লড়াই করার মতো বাঘের বাচ্চাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া, বলো কোনটা বলুন, বলুন কিছু বাঘের বাচ্চাকে তো ভেতরে ঢুকিয়ে দেওয়া দরকার, যাতে তারা আমাদের উপরে কিছু হলে, দলিতদের উপরে কিছু হলে, আদিবাসীদের উপরে কিছু হলে তারা ভিতরে গিয়ে আওয়াজ তুলবে। কারণ বাঘের বাচ্চা যদি আছে, নিশ্চয়ই আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে কি আছে এবং কেমন ভাবে সে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে লড়াই দিয়ে যাচ্ছে। ওখানে তার জওয়ানটাকে বন্ধ করার মতো কোনো মাইল লাল নাই, কারণ ওটা হচ্ছে দেশের সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধান, বা তিনি তার যে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, তো এই সংবিধানের রাইট দিচ্ছে আপনাকে বলার, ওখানে কেউ আপনাকে আটকাতে পারবে না। এখানে অনেকে আটকাবার চেষ্টা করবে, যদি এটা রাইট নিয়ে আটকাবার, তারপরেও এখন তো বহু বলে বেশি বলে আটকাবার চেষ্টা করবে, কিন্তু ওখানে কেউ আটকাতে পারবে না। তো আমাদের কাজ হচ্ছে ওখানে বেশি বেশি করে যত বিধানসভার মধ্যে, আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হচ্ছে, সেখানে আমাদের লোক পাঠানো দরকার। কারণ আইন তৈরি হচ্ছে, প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান হবে, হয়েছে কি হয়নি ভাই বলুন? প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান হবে, এই আইন তৈরি হয়েছে, এটাকে আটকাতে হবে কে? আপনি বাইরে, আপনি বাইরে চিৎকার চেঁচামেচি করবো, কিন্তু আমাদের পক্ষ থেকে লক্ষ্য ভেতরে রাখতে হবে, তারা ভেতরে চিৎকার চেঁচামেচি করবে। যদি দুটো জায়গায় সঠিকভাবে চিৎকার চেঁচামেচি হয়, তাহলে আইন প্রত্যাহার করতে বাধ্য হবে। পাড়ায় পাড়ায় তো শিক্ষা ব্যবস্থা, পাড়ায় পাড়ায় তো স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার দরকার ছিল, পাড়ায় পাড়ায় তো শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার দরকার। সেটাতে ব্যর্থতার জন্য পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিচ্ছে, যে তোরা মদ খা, আর সহজ করে দিয়েছে 20 টাকার পাউচ, তোরা খা, তোরা মাতাল হয়ে থাক। আর শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রে যে খাতে যে টাকাটা আসছে, সেটা আমরা লুটপাট করে খাই। আজকে আমাদের বলার মতো লোক নাই আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হচ্ছে বলার মতো নাই। যখনই বলছে আমাদের লোক তৈরি করে পাঠাবো, তখনই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপি এসে যাবে। আমি তো মনে করছি যারা আজকের ডেটে ছেড়ে চলে যাচ্ছে, তারা বলবো তাদেরকে মির্জাপুর আপনারা বলবেন না, তাদেরকে সাবাসী দেন, এই জন্যই যে তুমি তোমার অবস্থানটা ভাই জানিয়ে দিয়েছো আমাদেরকে, তুমি তোমার অবস্থানটা জানিয়ে দিয়েছো, তোমাকে আমি আর ভোট দেবো না। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মুসলমানরা ভোট দেবে না যদি বিজেপিতে যায়। আজ শুভেন্দু অধিকারী যদি 2021 সালে মুসলিমদের ভোটগুলো নিয়ে বিজেপিতে লাভ মারে, তখন তো গাদ্দারি, তখনই তো মির্জাপুর। আমি মনে করি ওই মির্জাপুরকে চিহ্নিত করুন। আজকে সে ইতিসারি হতে পারে, কালকে সে ফিরাদ হাকিম হতে পারে নিজের সম্পত্তি বাঁচানোর জন্য, কালকে সে রাজা সিনহা হতে পারে, কালকে যে কোনো বিধায়ক হতে পারে, অরূপ রায় হতে পারে, কালকে সিপিএম এর নেতাও হতে পারে, তৃণমূলের হতে পারে, টিএমসি হতে পারে, কংগ্রেস হতে পারে। নিজের সম্পত্তি বাঁচানোর জন্য 2021 সালের পরে যারা দল পরিবর্তন করবে, তাদেরকে এখন থেকে চিহ্নিত করে রাখুন, তাদেরকে এখন থেকে প্রতিহত করুন। কারণ সেই সময় আমাদের আর কিছু করার থাকবে না। নীতিশ কুমারকে যেমন আমরা করতে পারছিনি, বিহারে ভোটে জিতলো, ভোট নেওয়ার পরে বিজেপি করে উঠলো, আমাদের মধ্যে ওইগুলো হচ্ছে মির্জাফর হয়ে, সেই মির্জাফরগুলো খুঁজুন, সেই মির্জাফরগুলোকে চিহ্নিত করুন, যারা ভোটে সেকুলার ভোট দেবে, সেকুলার মাইন্ডে কথা বলবে, সেকুলার ভোট নেওয়ার পরে লাভ মেরে ওই দলে যাবে, সেইগুলোকে আগে চিহ্নিত করুন। এরা তো আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আমি মনে করি এদের অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছে যে ভাই আমি বিজেপিতে চলে এসেছি।
বা আমি দল ছেড়ে দিয়েছি, তৃণমূল ছেড়ে দিয়েছি, বা আমি সিপিএম ছেড়ে দিয়েছি, আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি, আমি আমার জায়গায় চলে এসেছি। ভোট নিয়ে যেগুলো যাবে সেইগুলোকে চিহ্নিত করুন, সেইগুলোকে যাতে না ভোট নিয়ে যেতে পারে তার আগে আমরা তার থেকে ভোটটা তুলে নিতে হবে। আপনার এলাকার নেতাকেও একটু লক্ষ্য রাখবেন, আপনার এলাকার নেতাকেও একটু লক্ষ্য রাখবেন। কারণ দুর্গা মা যে বলতে পারে একটা মানুষ শুধু একটা পদের জন্য দুর্গা মা বলে অভিহিত করছে, সে তাহলে বিজেপিতে যেতে তার কাছে কোনো দ্বিধাগ্রস্ত হবে না। একটু সজাগ থাকবেন, কি বলছি আকারে ইঙ্গিতে বুঝে নেবেন, সজাগ থাকবেন। আমি অনেক ভাষণবাজি করলাম, ঠিক মোদি যেরকম ভাষণবাজি করে আর মমতা দিদি যেরকম ভাষণবাজি করে আমিও করলাম। তবে আমি একটা আপনাদের বলতে পারি, আমার বক্তব্যের উপরে কারো প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো। মমতা ব্যানার্জি কিন্তু উত্তর দেয় না। মমতা ব্যানার্জিকে একটা মহিলা প্রশ্ন করেছিল, দিদিমণি রাগ করে বলেছে তুই তো মাওবাদী, তুই মাওবাদী, উত্তর দিতে পারেনি, মাওবাদী বলে উঠে চলে গেছিল। আর দাদার সামনে তো প্রশ্ন করার মতো কারো ক্ষমতাই নেই, মানে মিডিয়ার সামনে দাদা আর হয় না। মন কি বাত এক জায়গাতে বসে বলছে, সারা ভারতবাসীকে শুনতে হচ্ছে। তো আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমার বক্তব্যের উপরে কারো প্রশ্ন থাকলে সেই যেই দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, প্রশ্ন করতে পারেন নির্দ্বিধায়। আপনি প্রশ্ন করেন, আপনার দায়িত্ব, আমার কেউ আপনাকে এখানে ডিস্টার্ব করবে না, আমি উত্তর দিয়ে যাবো। কারণ আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু বলেছি। আমি যাওয়ার পরে কি বলবেন, বিজেপি দালালি করতে এসেছিল, বিজেপিকে জিতাতে এসেছিল, বলবে বিজেপির হয়ে প্রচার করতে এসেছিল। সেই প্রশ্নটা আমার সামনেই করুন, ওই প্রশ্নটা আমার সামনেই করুন, আমি এত লোকের সামনে উত্তর দেবো, মাইকে মিডিয়ার সামনে উত্তর দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অনেকে এই কথাই বলছে, আপনি যে কথা বলছেন বলেন, অনেকে ওই কথাই বলছে। বলেন বলেন কি আপনি প্রশ্ন বলেন না। বলছি আপনি যে কথা বলছেন যে বিজেপি চলে আসবে, সকলের এই চিন্তা ভাবনাই আছে যে বিজেপি অলরেডি চলেই এসেছে। হ্যাঁ, আমাদের ভোট কেড়ে নিচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের ভোটগুলো কেড়ে নিচ্ছে আর তৃণমূলকে নিচে নামিয়ে দিচ্ছে, এইভাবে বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। আর একটা বলছি, মুসলিম সমাজ এখনো বোকার মতো পড়ে আছে, সেইভাবে কিভাবে জেগে উঠবে সেইভাবে আপনি বক্তব্য করছেন। ঠান্ডা হোক, এক্সাইটেড হয়ে যাচ্ছে। দুটো প্রশ্ন তুলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে আব্বাস সিদ্দিকী মুসলিম ভোট কেটে নিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বা বিজেপি চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন, আজকে মুসলিম সমাজ ঘুমোচ্ছে, চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, পাহারাদার দিদিমণিকে রেখে দিয়ে ঘুমোচ্ছে, এদের জাগতে বলেন। প্রথম প্রশ্নটা উত্তর আমি প্রথমে দিই যে আব্বাস সিদ্দিকী মুসলিম ভোট কেটে নিয়ে বিজেপিকে আনার সুবিধা করে দিচ্ছে, তৃণমূলের ক্ষতি হচ্ছে। তো তৃণমূল আমাদেরকে ভালোবাসে তো, মুসলমানদেরকে, সেসব নেতারা বলছে। তাহলে তুমি তোমার দিদিকে বলো আব্বাস সিদ্দিকী 44টা জায়গায় সিট দিচ্ছে, আপনি দেবেন না, বাকি জায়গায় আব্বাস সিদ্দিকী আপনার ভোট কেউ কাটবে না। আমি তো ভাই মমতা ব্যানার্জির ভোট দিতে যাইনি, মুসলিম ভোট, দলিত ভোট, আদিবাসী ভোটের কথা বলছি। কি বলছি বুঝতে পেরেছেন? আমি যেখানে সিট দেবো সেখানে আমি 40%, 50%, 60%, 70% যত আছে ওপরে যাবো। দিদিমণি ওখানে প্রার্থী দিচ্ছে কেন? যদি দিদিমণি আমাদেরকে সত্যি ভালোবাসে, প্রকৃত পক্ষে যদি বেশি ভালোবাসে, যে বিজেপিকে আটকাতে হবে, ধরছি আব্বাস সিদ্দিকীর সাথে কোনো রফা হলো না, আব্বাস সিদ্দিকীর সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হলো না, ঠিক আছে চলো, মুসলমানদের স্বার্থে, দলিতদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে লড়াই করছে, ওই 44টা সিট ছেড়ে দিচ্ছি, আমি বাকিতে লড়াই করব। সেটা করছে না কেন? আব্বাস সিদ্দিকী তো বিগত দিন থেকে একটাই আওয়াজ দিচ্ছে যে দিদিমণি আপনি আমাদের এই 44টা সিট ছেড়ে দিন, আপনার বাকি 250টা সিটে আমরা দলবদ্ধ হয়ে আপনার পক্ষে থেকে, যে ভোটটা সিপিএম এর কাছে মুসলমান আছে, সিপিএম যে মুসলিম ভোটটা নিয়ে রেখেছে, কংগ্রেস 1%, 2% যে মুসলিম ভোট নিয়ে রেখেছে, সে টাকাও তুলে নিয়ে এসে আপনার ঝুলিতে দেবো। দিদিমণির পছন্দ হচ্ছে না কেন? দিদিমণিকে তো অপর থেকে বলছে তুই যদি আব্বাস সিদ্দিকীর সাথে হাত মিলিয়ে নিস তাহলে তোর ভাইপোকে আমি তুলে নিয়ে চলে যাবো। আর আমার পাড়াতে কিছু গান্ডু টাইপের নেতা আছে, আঙুলটা ছাপ ঠিক করে নিজের নামটা সই করতে পারে না, তাদেরকে আহ্বান ধরার সময় তো 5,000, 7,000 করে কারো বাড়ি থেকে তুলেছে, তারা পাবে ভাষণবাজি করছে, তাদেরও কথা নয়, এটা তাদের এই দিদি দাদার সাথে যারা পরিচিত দলের কথা এনে পাড়ায় ছড়াচ্ছে। আমি একটা কথা বলে রাখি,
দিদিমণিকে যখন নবান্ন অভিযান করতে চেয়েছিল বিজেপি, দিদিমণি নিজের ঘরকে ছেড়ে ভয়তে দুদিন ছুটি দিয়ে জঙ্গল বলে চলে গিয়েছিল ক্যাম্পিং এর নামে। দিদিমণির ঘর বিজেপি যখন ঘিরতে এসেছিল অর্থাৎ নবান্ন, সে তার নিজের ঘরকে যখন প্রোটেক্ট করতে পারেনি, আপনার ঘর কিভাবে দিদিমণি প্রোটেক্ট করবে? আপনার ঘরকে আপনাকে protect করতে হবে। আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে। বিজেপি আসলে আমার গলা কাটবে, দিদিমণি তারামণির সুজন চক্রবর্তীর গলা কাটবে না। সুতরাং আমাকে আমার গলা কিভাবে বাঁচানো যায়, আমাকে সেটা ডিসাইড করতে হবে। বলুন, তৃণমূল আমার গলা বাঁচাবে না, তৃণমূল আমার গলা বাঁচাবে না, তৃণমূল আমার গলা বাঁচাবে না। বারবার বলছি, এইটা যে ভাবছে তৃণমূল আমাদেরকে বাঁচাবে, সে মূর্খের স্বর্গে বাস করছে। যান একটু ত্রিপুরায় গিয়ে খবর নিন। ত্রিপুরায় বিজেপির একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না, সেখানে ত্রিপুরায় দিদিমণির 9টা বিধায়ক ছিল, একাধিক পঞ্চায়েত দখল ছিল, একাধিক তৃণমূলের পার্টি অফিস ছিল। সেগুলো আজকে কোথায় একটু খোঁজ নিন, প্রতিটাই দেখতে পাবেন রাতারাতি ওটা বিজেপিতে কনভার্ট হয়ে গিয়েছিল। তাহলে ত্রিপুরায় বিজেপির জন্ম কে দিয়েছিল এই সিপিএমকে হারানোর জন্য? ত্রিপুরায় দিদিমণি সরকার, ত্রিপুরায় যে আমাদের রাজ্যে দিদিমণি সরকার চালাচ্ছে, ত্রিপুরাতে দিদিমণির পার্টি অফিস থেকে শুরু করে, দিদিমণির পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, দিদিমণির এমএলএরা রাতারাতি বিজেপিতে কনভার্ট হয়ে গিয়ে বিজেপিকে সুযোগ করে দিয়েছিল ত্রিপুরায় সরকার গঠনে। আগামী দিনে বাংলাতে করবে না কেউ গ্যারান্টি নিয়ে বলতে পারবে? ওই মায়ের লালগুলো বলতে পারবে যারা বলছে যে দিদিমণি জন্য এই ভাইজানের জন্য বিজেপি চলে আসবে। আমি একটা শর্ত দেবো তাদের কাছে, তারা বলতে পারবে ভাইজান প্রার্থী দেবে না, ভাইজান প্রার্থী দেবে না, কিন্তু একটা জিনিস গ্যারান্টি নিয়ে বলতে হবে যে দিদিমণি তার ভাইপোকে বাঁচানোর জন্য এই রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে তুলে দেবে না। 2021 সালে বিজেপি ক্ষমতায় আসবে না ভাইজান প্রার্থী না দেওয়ার জন্য, এইটা গ্যারান্টি সহকারে বলতে হবে। শুধু নয়, সই করে নিতে হবে স্ট্যাম্প পেপারে। যাই ফুরফুরা শরীফের যিনি ভাষণবাজি করতে তারও নেবেন, তার অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বাড়ি আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরও নেবেন। এখন ইমাম অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেকে করছে, সবার কাছ থেকে একটা লিখিত সই করে নিন যে যদি ভাইজান প্রার্থী না দেয় 2021 সালে বিজেপি যেমন করে হোক না কেন বাংলায় দখল পাবে না, বাংলায় বিজেপি সরকার গঠন করতে পারবে না। এই আশ্বাসটা তারা যদি দেয়, আশ্বাসটা এটাই থাকে, যদি বাংলায় 2021 সালে বিজেপি সরকার গঠন করে তাহলে তাদের সমস্ত সম্পত্তি বাংলার দলিত আদিবাসী মুসলমানের মধ্যে বিলিয়ে দিতে হবে। এই শর্ত সাপেক্ষে তারা যদি সই করে, আজকের এই মঞ্চের মাধ্যমে বলছে আমরা প্রার্থী দেবো না। দেখি তো কত বড় বাপের বেটা। আজ দিদিমণি শেষে গিয়ে বিজেপির সাথে অ্যালায়েন্স করবে না, এটাও তাদেরকে ওই শর্তের মধ্যে লিখতে হবে। তাহলেই বুঝতে পারবো তারা সত্যি কি মুসলমানদের হয়ে বলছে, না তৃণমূলকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে ধরা যাবে। আর আজকে যদি আপনি আমাকে বলেন, আমি এখানে লিখে যাব যে দিনের শেষে দেখবেন দিদিমণি আর বিজেপি এক হয়ে বাংলায় সরকার গঠনের প্রক্রিয়া চালাবে। যদি এটা না হয়, আমার নামে যা সম্পত্তি আছে আমি লিখে দেবো, আমি লিখে দিচ্ছি, কারণ দিদিমণির চরিত্র আমার জানা আছে। 1998 সালে আনন্দবাজার পেপার খোলন, সেখানে দিদিমণি একটা কথা বলেছিল যে প্রয়োজনে বিজেপিকে নিয়ে এসে ফন্ডে নিয়ে এসে লড়াই করবো। সেই প্রয়োজনে আজকে দিদির পড়ে গেছে রাজভবনে গিয়ে বিজেপির সাথে গঠন করতে গিয়েছে, যে বিজেপি আর আমরা একসাথে লড়াই করে, যে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী সে শক্তি হচ্ছে, তাকে আমরা আটকাবো। আমাকে যদি বলেন আমি লিখে দিয়ে যাব যে আমি ওই শর্ত সপক্ষে লিখে দিয়ে যাব, যদি দিদিমণি আর বিজেপি ঐক্যবদ্ধ হয়ে না সরকার গঠন করে, আমার যা সম্পত্তি আছে বাংলা দলিত আদিবাসী মুসলিম ভাইকে আমি বিলিয়ে দেবো। কি বলছি বুঝতে পেরেছেন? আমাদেরকে একটা ভাওতা দেওয়া হচ্ছে, আমি তো মনে করি দিদিমণি তো বিজেপি সরকারটাকে নিয়ে চলে এসেছে। আছে তৃণমূলের ব্যানার, কি বলছি বুঝতে পেরেছেন? আছে তৃণমূলের ব্যানার। নাই বিজেপি চলে আসবে, তো দিদিমণি আমাদের যদি ভালোবাসে তাহলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাক না। আমরা তো বাকি জায়গায় প্রার্থী দেবো না, আমরা তো বাকি জায়গায় সহযোগিতা করবো। এই বলে আমাদেরকে এই বিজেপি আসবে বলে আমাদের ভয় দেখিয়ে রাখা হয়েছে। একটু বুঝিয়ে দিই, একটু পিছিয়ে গেলে বুঝতে পারবেন দিদিমণি কি প্ল্যান পরিকল্পনা নিয়েছিল। দিদিমণির বিরুদ্ধে বলছে, অনেকে রাগ করছে, অনেকে মনে মনে রাগ হচ্ছে। একটু ভাবুন, আপনার আজকে কালকে রাগ হবে, কিন্তু আগামী দিনে যখন
আমার কথার সাথে বাস্তব মিল হবে, তখন কিন্তু আপনাকে মনে হবে যে ভাইজানকে তখন আমি গাল দিয়েছিলাম বা মনে মনে যা বলেছি বা প্রকাশ্য ভাইজানকে গাল দিচ্ছিলাম, কত ভুল কাজ করেছি, ভাইজানের কাছে গিয়ে অন্তত একটু মাপটা চেয়েছি বা ভাইজানকে বলেছি ভাইজান আমার ভুল ছিল। আজকের দিনে আপনাকে ভালো লাগছে, দিদিমণির কথা আমাদেরকে গালাগালি করছেন, করুন, কোনো সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। শুধু এটুকু বলবো, সময়ের সাথে আমাদের কথাগুলোকে মিলিয়ে নেবেন, কতটা বাস্তব বলেছি আর কতটা মিথ্যা বলেছি বা কতটা সত্য মিলিয়ে বলেছি দেখে নেবেন। একটা কথা বলে রাখি, 2018 সালে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, সিপিএম কংগ্রেসকে কোনো নমিনেশন সেরকম ভাবে করতে দেওয়া হয়নি, কিন্তু বিজেপিকে সুযোগ করে দেওয়া হয়েছিল। সিপিএম কংগ্রেসকে নমিনেশন না করতে দেওয়ার জন্য প্রতিটা এলাকায় কিন্তু বিজেপির নমিনেশন হওয়ার ফলে বিজেপি পাট বন্ধ বেড়ে গেল, সিপিএম কংগ্রেসকে কবর দিয়ে দেওয়া হলো। আজকে এই ডেটে দিদিমণি কি ভেবেছিলেন একদিকে বিজেপি থাকবে আর একদিকে আমি থাকবো, এদিকে মোল্লারা ভয় খেয়ে বিজেপিকে তো কোনোদিন মোল্লারা ভোট দেবে না, অর্থাৎ আমার বলে বসে থাকবে, আমি আর বিজেপি সরকারে একজন গঠন করবে, একজন অপোজিশনে থাকবো, আর বাকি দলগুলোকে সব সরিয়ে দেবো। কিন্তু আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের ভাইজান যে এখন কাজ হয়ে গেছে যে আমিও প্রার্থী দেবো, যে কথাটা তুলে দিয়েছে দিদিমণির কিন্তু রান্না ভাতে পানি ঢেলে দিয়েছে, যে কোথা থেকে উদয় হয়ে গেল, কিন্তু এ সমাজকে তো বুঝিয়ে দিচ্ছে আমরা যে টার্গেটে গিয়েছিলাম সে টার্গেট ফুলফিল হয়নি। তো সুতরাং দিদিমণি পরিকল্পনা অনেক আগে থেকে নিয়েছিল যে বিজেপি আর টিএমসি কে রাখবে, যার কোনো দলকে রাখবো না, যারা করে মোল্লারা আমাদেরকে এক চেটিয়া ভোট দেবে, আমরা বা বিজেপি ক্ষমতা পজিশনে থাকবো, আর কেউ থাকবে না। এটা দীর্ঘদিন ধরে প্ল্যান চালাচ্ছে, কিন্তু এই প্ল্যান সাকসেসফুল হয়নি। যদি দিদিমণি আমাদেরকে এতই ভালোবাসতে চায়, এতই ভালোবাসা দিতে চায়, তাহলে দিদিমণিকে আমি একটা প্রশ্ন তুলতেই পারি। দিদিমণি আমাদের 22,000 কোটি টাকা পার বছরে যে ইনকাম করছেন, সেটা কোথায় পার বছরে যে ইনকাম হচ্ছে কোন কোন খাতে লাগাচ্ছেন একটু দেখাবেন? দিদিমণিকে আমি এই প্রশ্ন তুলতে পারি, আপনি তো আমাদেরকে এত ভালোবাসেন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প আছে কৃষক নিধি, কৃষক ভাইদেরকে বছরে 6,000 টাকা করে ভাতা দেওয়া হবে, কম বেশি পশ্চিমবাংলায় 1 কোটি কৃষক পাবে, তার মধ্যে 50 লক্ষ কৃষক হচ্ছে মুসলিম সম্প্রদায়। কিন্তু দিদিমণি এত আমাদেরকে ভালোবাসে, 2 বছর আটকে রেখেছে, মানে প্রতিটা 50 লক্ষ শুধু মুসলিম সমাজের ভাইদের কৃষকের 2 বছরের 50 লাখ কৃষকের প্রতি বছরে 2 বছরে 12,000 টাকা করে আটকে রেখে দিয়েছে দিদিমণি। এত ভালোবাসে আমাদের, এমনি কৃষকদের টাকা পয়সা নেই, খেতে পাচ্ছে না, আবার 12,000 টাকাও আটকে দিয়েছে। দিল্লি বলছে যে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো, দিদি বলছে না অ্যাকাউন্টে না, আমার হাতে দাও আমি দেবো, যাতে করে আফফানের ঘরের মতো আসবে, যে মার্বেলের কোনোদিন মাঠে যায়নি, যার 1 কাঠাও জমি নেই, সে কৃষক নিধি পেয়ে যাবে, আর যে মাঠে গিয়ে নিজের জীবনটা ওখানেই শেষ করে দিল, অতিবাহিত করে দিল, অর্ধেক জীবন কি প্রায় সবটাই মাঠে কাটিয়ে দিল, সে আর কৃষক নিধি পাবে না। এই পরিকল্পনা তো তুমি আটকে রেখে দিলেন আমাদেরকে এত ভালোবাসে। আমাদেরকে যদি আপনি এত ভালোবাসেন, আপনি ক্ষমতায় আসার পরে প্রায় 28 থেকে 30টা বিশ্ববিদ্যালয় দিয়েছে। দিদিমণি ক্ষমতা আসার পরে প্রায় 28 থেকে 30টা বিশ্ববিদ্যালয় করেছে, যেখানে সংখ্যালঘু সব থেকে বেশি যে জেলাটায় মুসলিম বাস করে সেই জেলাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। দীর্ঘ আলো লাফালাফি, চিৎকার চেঁচামেচি, একাধিক আন্দোলন, একাধিক র্যালি করার পরেও দিদিমণি কিন্তু মুর্শিদাবাদ জেলাকে একটাও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিভার্সিটি দেওয়ার চিন্তা ভাবনা এখনো পর্যন্ত করেনি। এত ভালোবাসে কেন? মোল্লারা শিক্ষিত হয়ে গেলে তাহলে ওখানে এনআইএর নাম করে যে জঙ্গির নাম করে যাদেরকে তুলে নিচ্ছে, বা যা জঙ্গি 20 বছর পরে সাব্যস্ত হচ্ছে কি জঙ্গি ছিল না। পেপারে তো প্রতিনিয়ত দেখছি যে 16 বছর পরে দেখলাম এই জঙ্গি নয়, নির্দোষ খালাস হচ্ছে, কিন্তু 16টা বছর তার তো লাইফ থেকে শেষ হয়ে গেল, জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়ে হলো। যদি ইউনিভার্সিটি থাকে, একদিকে যেমন শিক্ষিত ছেলে হবে, অপর দিকেও লয়ের ছেলে বড় হবে। শিক্ষিত হলেই কিন্তু প্রোটেস্ট করবে, কেন ধরা হলো, কারণ কি, তার তথ্য দেওয়ার চেষ্টা করবে। আর সবাই তো গুণ অশিক্ষিত, ওদেরকে শিক্ষিত কেন করব? শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে না আমাদের এলাকাগুলোতে। আমাদের দাবি ছিল কি, যে আপনি তো অনেক ধর্মগুরুর নামে অনেক ইউনিভার্সিটি করেছেন, যার বাংলায় 3 কোটি ফলোয়ার, সেই দাদা পীরের নামে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, সেটাও করেনি। এত ভালোবাসে আমাদেরকে, সেটাও দেয়নি। মুর্শিদাবাদে প্রায় 75 থেকে 85 লক্ষ মানুষের বসবাস, সেখানে মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে একটা ইউনিভার্সিটি নাই। আপনি বীরভূমে চলে যান, 25 থেকে 30 লক্ষ মানুষের বসবাস করে, সেখানে 2টো ইউনিভার্সিটি। আপনি নদিয়ায় চলে যান, 35 থেকে 40 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে 2টো ইউনিভার্সিটি। তাই তো মুর্শিদাবাদে 2টো ইউনিভার্সিটি হয় এমনি দরকার ছিল সংখ্যানুপাতে,
একটা হয়নি, আটখানা হয়নি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যে ক্যাম্পাসটা আছে সেটাকেও রাজনীতির কারণে, রাজনীতির স্বার্থ দেখিয়ে সেটাকেও বন্ধ করে রাখা হয়েছে। আর আমরা বলছি দিদিমণি আমাদেরকে ভালোবাসে, দিদিমণি বিজেপিকে আটকাবে, দিদিমণি বিজেপিকে আটকাবে। ভিতরের খবরগুলো জানে না তো। একটু বোঝার চেষ্টা করুন। যারা গালি দিচ্ছেন 100 বার গালি দেন, এটা ভারতের সংবিধান রাইট আছে যে তুমি তোমার বলতে পারবে, তবে গালি দেওয়াটা রাইট নেই। তুমি তোমার বাক স্বাধীনতা আছে, তুমি তোমার মনে যেটা বলতে পারবে, তবে গালি দেওয়াটা কিন্তু সংবিধান বিরোধী কাজ। তারপরেও বলছি আপনারা গালি দিচ্ছেন, দিয়ে যান, আমার কোনো অভিযোগ নেই আপনাদের প্রতি। তবে আমি একটা আপনাদের কাছে আবেদন রাখবো, যে কথাগুলো বলছি আগামী দিনে বাস্তবে যদি না মিলে, গালি কেন আমাকে এই জায়গায় তুলে নিয়ে এসে, এদের মাধ্যমে নিয়ে এসে আপনি আমাদেরকে জুতোর মালা পরিয়ে দেবেন। আমি এখান থেকে জুতোর মালা নিয়ে আমি বাড়িতে যাব, যদি যেগুলো বলছি বাস্তবে না মিললে। সুতরাং আমরা যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরের প্রজন্মের কাছে বীর পুরুষ হয়ে নাম আখ্যায়িত হয়ে থাকবো। আমরা যদি মনে করি বিজেপি এসে যাবে, তৃণমূলের হাতে ভরসা করে যদি ঘুমাই, রাতারাতি বিজেপিকে ঢুকিয়ে দেবে, ঠিক 18টার মতো। কথা হচ্ছে আমরা ভরসা করি না, 100 বার ভরসা করবো বিগত দিনের মধ্যে, কিন্তু আমরা ভাই বাড়িতে ঢোকার আগে মেন গেটটা দায়িত্ব তৃণমূলকে দিয়ে রাখলাম, কিন্তু আমি যে ঘরে ঘুমাই সেই ঘরের খিলটা বা যেটাই তসলা বলেন না কেন, হুক বলেন না কেন, লক বলেন না কেন, সেটাকে আমরা দিয়ে ঘুমাবো না? বলেন একটু, উচিত কি উচিত না? আমরা যে ঘরটায় ঘুমাচ্ছি সেই ঘরের লকটা তো আমি নিজে দিয়ে করে ঘুমাবো। যতই বাইরে আমি সিকিউরিটি রাখি না কেন, যতই বাইরে যাকে পাহারাদার রাখি না কেন, সে তো মেন গেটে আছে, সে এটা নিয়ে তো ঢুকিয়ে দিতে পারে। অন্তত ঘরের লকটা থাকলে ঘরটা ভেঙে আমাকে, তারা দরজাটা ভেঙে আমার সাথে আসবে, তখন আমি কিন্তু রেডি হতে পারবো। আর যদি দরজা খুলে ঘুমাই, আমি ঘুমানো অবস্থা আমাকে আল্লাহ একবার করে চলে যাবে। তো আজকে আমরা লকের কাজ হওয়ার কথা বলছি, আপনারা ওই লকটার ব্যবস্থা করুন। ওই লকটার ব্যবস্থা না করলে কিন্তু আর কিছুই থাকবে না। 5 বছর ধরে বিহারবাসী, বিহারের দলিত আদিবাসী মুসলিম কিন্তু হাই হাই করেছে। বিহারের দলিত মুসলিম আদিবাসী হাই হাই করেছিল, 5 বছরের লকের দায়িত্ব নেয়নি, চলে গিয়েছিল। 5 বছর পরে কিন্তু তাদের পক্ষ থেকে একাধিক এমএলএকে আবার ভিতরে পাঠিয়ে অর্থাৎ লকটা তাদের হাতে আছে। গুলনাজ বলে একটা মেয়েকে অ্যাসিড ছুড়ে দিয়েছিল, ওর এফআইআর নিচ্ছিল না। যখন এদের পক্ষ থেকে 5-7টা এমএলএ গিয়েছিল থানাতে, তখন এফআইআর নিতে বাধ্য হয়েছিল। তাহলে এমএলএ থাকলে লাভ আছে কি লস আছে? আসামে চলে যান। আসামে গিয়ে বদরুদ্দিন আজমল সাহেবের পার্টি থেকে একাধিক এমএলএ থাকার কারণে ওই 19 লক্ষ এনআরসিতে নাম বাদ করেছে, তার মধ্যে 4 লক্ষ মুসলমানের নাম উঠেছে। আর যদি ওগুলো না থাকতো 19 লক্ষ কিন্তু মুসলমানের নাম ঢুকিয়ে দিত, বলার মতো কেউ থাকতো না। ঠিক আজম খানকে যেমন কত বড় নেতা ছিল, সমাজবাদী পার্টির নেতা, আজকে তাকে গরু চুরি ছাগল চুরি কেসে ভেতরে ভরে রেখেছে। সমাজবাদী নেতা যে লিডার অখিলেশ যাদব কিন্তু তার পক্ষে একটা অভিযোগ করছেন। একটা সময় তিনি সমাজবাদী পার্টির জন্য নিজের জীবনকে কুরবানি করে দিলেন। আচ্ছা, সমাজবাদী পার্টির জন্য তাকে জেলে থাকতে হচ্ছে, ও রাজনৈতিক লড়াই, কিন্তু কি নাম দিয়েছে যে উনি ছাগল চুরি করেছে, গরু চুরি করেছে। ওনার নামে এটা অপরাধ, তাকে বলে দিয়েছে, কোনো কথা নাই, কোনো কথা নাই। আজকে ইউপিতে কি কংগ্রেসের এমএলএ নাই? ইউপিতে কি সমাজবাদী পার্টির এমএলএ নাই? মুসলিম দলিত আদিবাসীর উপরে যে অত্যাচার চলছে, মুসলিম আর আদিবাসীদের উপরে অনেক, মুসলিম আর দলিতদের উপরে অনেক, আদিবাসী কম আছে, তার বলার মধ্যে কেউ নাই। তারা কোনোদিন আমাদের জন্য ভাবেনি, আমাদেরকে শুধু ভোটের সাথে ব্যবহার করেছে। ঠিক দিদিমণি যেমন করছে, দিদিমণি করছিল আমাদেরকে ভোটের সাথে। যদি না করতে একটু ভাবেন, ক্ষমতায় আসার আগে কি বলেছিল? 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, নামে মাদ্রাসা নামে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকগুলোকে সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মৃতপ্রায় হয়ে যাচ্ছে। তবে আজকের দিনে যে বলবে যে ভাইজান নিয়ে এসেছে, বিজেপির সুবিধা হচ্ছে, তাকে একটা কথাই বলবে, বিজেপি এসলে তৃণমূলকে মারবে না, বিজেপি এসলে মুসলমানদেরকে মারবে। তাই তো ওদের বক্তব্য। তো মুসলমানকে মারবে, আমরা আমাদের বুঝে নেবো। দিদির গলায় ছুরি চালাবে না বিজেপি, যদি বিজেপি মারার জন্যই আসে। বিজেপি এসে আমাদের মেরে দেবে, কেটে দেবে বলছে তো। যদি বিজেপি আসে মুসলমানদেরকেই কাটবে বলছে তো, তাহলে আমাদেরকেই কাটবে। তাহলে বিজেপিকে রোখা বা আমাদের গলা কিভাবে বাঁচানো যায় মুসলমানরা বুঝবে, দিদিকে ডিসাইড করতে হবে না। কোনো দাদাকে, কোনো সুজন চক্রবর্তী, কোনো অধীর রঞ্জন চৌধুরীকে ডিসাইড করতে হবে না। এটা মুসলিম সমাজ ডিসাইড করে নেবে কি করে বিজেপির তলোয়ারের থেকে মুসলমানদের গলাকে বাঁচানো যায়। আর যদি দিদি ভাবতো বাঁচানো যাবে, তাহলে আর আব্বাস সিদ্দিকীর বাড়িতে 2,500 3,000 পুলিশ পাঠিয়ে তালা লাঠি মারতো না, তাহলে আর মুসলমান ভাইদেরকে মিথ্যা গেঁদা কেসে ভরে রাখতো না।
মুসলমান ভাই আজকের ডেটে বলছি, আপনি রামপুরহাট চলে যান, ওখানে 6000-এর ওপরে মুসলমান যুবক ছেলে আছে যাদেরকে মিথ্যা কেসে জেলে ভরে রেখে দিয়েছে, আর ম্যাক্সিমাম কেস হচ্ছে গ্যাঁজা কেসে ভরে রেখে দিয়েছে। জান গিয়ে দেখুন, কদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা স্টেটমেন্ট দিয়েছিল, তার সমর্থকদেরকে অর্থাৎ তৃণমূলের লোকেদেরকে অনুব্রত মণ্ডল মিথ্যা গ্যাঁজা কেস দিয়ে ভরে দিচ্ছে। আরে ভাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থক কারা হবে? কোনো মণ্ডল হবে না, মুর্মু হবে না, তোমার আমার সম্প্রদায়ের মানুষ হয়? বলো তো, তোমার আমার সম্প্রদায়ের মানুষ তো, অর্থাৎ মুসলিম তো। সে তৃণমূলই করছে, সেই মুসলিমটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পিছনে যাচ্ছে, দিদিমণির পুলিশ আবার সেই তৃণমূলের মুসলমানগুলোকে গ্যাঁজা কেসে ভেতরে ভরে দিচ্ছে। শোনেন, আর একটা তথ্য দিয়ে যাই, যদি মিথ্যা হয় বলে আমি এখানে যে কটা কথা বললাম, যদি আমি মিথ্যা কথা বলি, যদি আমাকে নিয়ে আসতে পারেন তো ভালো এখানে, যদি নাও আমি আসি, আপনার ফুড প্রসিবে গিয়ে আমার বাড়িতে জুতোর মালা ফুরিয়ে দিয়ে আসবেন আমাকে। সিপিএম এর আমলে যদি 100টা গ্যাঁজা কেসের আসামি থাকতো, আসামি থাকে মুসলমান থেকে, আজকের এই 10 বছরে দিদিমণি দেখবেন 10,000 কম করে গ্যাঁজা কেসে মুসলমানদেরকে দিয়ে রেখে দিয়েছে। তাহলে আমাদেরকে এত ভালোবাসে, আমাদের ছেলেরা গ্যাঁজা কেস খাবে, আমরাই বুথ দখল করবো, আমরাই বিজেপিকে আটকাবো, আমাদের ছেলেকে তুমি কেস খাওয়াবে। ওই ছোট্ট কথা বলছি, আমাদের ভয় দেখানো হচ্ছে, ওটা দাদার পক্ষ থেকে দিদির পক্ষ থেকে মেসেজ আসছে। আমি এত বড় কথা বললাম, আপনি ভাববেন হয়তো ইনি কাজ সাপোর্টার রে বাবা। 2012 সালে 2008 সালে নেটে সার্চ করে দেখতে পারেন, আসামে দাঙ্গা হয়েছিল, হাজার মুসলমানের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, কম করে 50,000 মুসলমান বাড়ি ছাড়া হয়েছিল। আজকে 2016 সাল থেকে আজ পর্যন্ত বিজেপি সরকার ক্ষমতায় আছে, কটা মুসলমানের ঘর পুড়েছে, কটা মুসলমানের বাড়ি পুড়েছে, কটা মুসলমান ঘর ছাড়া হয়েছে, তার লিস্টে আপনার পাড়ার নেতাগুলোকে দিতে বলুন। আর দিদিমণির আমলে পশ্চিমবাংলায় কটা দাঙ্গা হয়েছে, ধুলো করে কটা দাঙ্গা হয়েছে, কটা মুসলমানের ঘর পুড়েছে, কটা মুসলমান জেলে আছে, তার তথ্যটা দেখবেন। এই আপনার আসামের থেকেও বাংলার অবস্থা আরো খারাপ। ওখানে তো বিজেপি সরকার, তাহলে ওখানে তো পিটিএ লাল করে দিতে পারতো, আর এখানে লাল করেনি কেন? ওটাকেই মারবে, অবশ্যই মারবে, আমি মনে করি মারাই দরকার। মোল্লাপাড়া থেকে গিয়ে মুর্মু পাড়ায় মাস্তানি করছে, মোল্লাপাড়ার নেতাগুলো যে ঘোষ পাড়াতে মাস্তানি করছে। ভাই, যদি ক্ষমতার পরিবর্তন হয়, ঘোষ পাড়ার ছেলেরা ছেড়ে দেবে তোমার পাড়ার নেতাগুলোকে? আর তখনই কি বলছো তুমি মুসলমানকে মারছে? ওটা মুসলমানকে মারেনি, ওটা তৃণমূলের, কংগ্রেসের, সিপিএম এর গুন্ডাকে মারছে বলতে হবে আমাদেরকে। আর আমরা তো দুঃখের বিষয়, মোল্লা দেখি মারছে, মুসলমানকে মারছে। সেই মোল্লাটাকে কি করেছে একটু জান। আর ভাই, ঝড় উঠলে শুধু পাকা আম পড়েনি, কাঁচা আমও পড়বে। তো প্রথম দরকার আমার পাড়া থেকে যারা যে অন্য পাড়ায় মাস্তানি করছে আটকানো, বলা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, এই তোদের কি তৃণমূলের আর নেতা নাই? হিন্দু পাড়ায় তোরা যাচ্ছিস মাস্তানি করতে, যা ওদেরকে পাঠা, ওদেরকে ওদের সমস্যা বুঝতে দে, ওদের পাড়ার সমস্যা ওরা মেটাবে, আমাদের পাড়ার সমস্যা আমরা মেটাবো। এটা বলা দরকার তো। আমার খুব ভালো লাগছে, আব্দুল করিম দেখেছো ওই ঘোষপাড়ায় যে মাস্তানি করে চলে এলো। তোমার পাড়ার আব্দুল করিম কালকে যখন ওই পাড়ার লোকেরা বাই চান্স ক্ষমতা পরিবর্তন হবে, ওই পাড়া থেকে উঠে এসে তোমার পাড়ায় মাস্তানি করবে, তখন বলবে না হুজুর ফুলপ্রাসির ফল লাগিয়ে হুজুর ওই পাড়া থেকে মাস্তানি করতে এসছে, আমাদের পাড়াতে মারছে। তো তোমার পাড়ার লোকটাকে আজকে আটকাচ্ছ না কেন তুমি? আর এই বলাটা হচ্ছে আমাদের অপরাধ। এই বলছি বলেই বলছে বিজেপি চলে আসবে। বিজেপিকে তো নিয়ে আসা হচ্ছে, মুসলমানদেরকে দিয়ে হিন্দু পাড়াতে অত্যাচার চালানো হচ্ছে, যাতে সেকুলার হিন্দু ভাইগুলো বিজেপি করে, সে কড়াল লাইন করে দেওয়া হচ্ছে। আর আমাদের পাড়ার নেতাগুলো বুঝতে পারছে না। আমাদের হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকে রাজবলহাট 1-2 বলে দুটো পঞ্চায়েত আছে, ওখান থেকে কোতলপুরের নেতারা যাচ্ছে, কোতলপুর থেকে কিছু নেতা গিয়ে বা আশপাশে দিলাখাস থেকে কিছু নেতা গিয়ে হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু ভাই যে হয়তো বিজেপি করে তাকে বার করে পিটিয়েছে। ওই পাড়ায় হয়তো 10টা বিজেপি সমর্থক ছিল, যখন মোল্লারা গিয়ে ওই পাড়াতে হই হই করছে, মারধর করে আসে, যে যখনই ফিরে এলো পুরো পাড়া সমেত বিজেপি হয়ে গেল। বিজেপি পাড়াচ্ছে কারা বোঝেন? আমাদেরকে দিয়ে বিজেপি বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর আমাদেরকে বলে বিজেপি এসে যাবে। শেষ কথা বলে শেষ করব, একদম শেষ কথা। দিদিমণিকে যদি এতই আমাদের মুসলমানদের কথা ভাবে, তা দিদিমণিকে বলো না সিপিএম কংগ্রেসকে তোমার জুটে নিয়ে নিতে। এখন বলছি না দিদিমণি, কেন এখন ওই রাজীব ব্যানার্জি যাচ্ছে না, এই জানাচ্ছে না, একদম শেষে বলবে, যখন দিদিমণি একাই ঝান্ডা ধরার লোক থাকবে আর মোল্লাগুলো থাকবে, তখন আসেন সিপিএম কংগ্রেস জোট করি। তখন সিপিএম কংগ্রেস জোট করবে না, তখন দিদিমণি আমাদের চোখে সে আবার হিরো হয়ে থাকবে বিগত দিনের মতো। এই তো দিদিমণি জোট করতে চেয়েছিল। ভাই, সবার সেলফ রেসপেক্ট আছে,
আমরাও চিৎকার করছি দিদিমণি একসাথে লড়বো, একসাথে লড়বো, একসাথে লড়বো। দিদিমণির একটার পর একটা নেতা চলে যাচ্ছে, তারপরেও বলছি আমি জানি দিদিমণি আজকের দিনে শেষ হয়ে গেছে। দিদিমণির কথা আর পুলিশ প্রশাসন শোনে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 70% প্রশাসনের লোক আর দিদিমণির কথা শোনে না। দেখে নেবেন সামনে সার করছে, ও জেনে গেছে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে আর শোনেনি। যখন হয়ে যাচ্ছে তাহলে আমি তখন শেষ মুহূর্তে, তুমি যখন নৌকা ডুবতে যাচ্ছে তোমার নৌকা উঠে আমি কি করবো? এখন তো নৌকা ডুবার পথে, এখন নাও অন্তত আমরা ছাড়িয়ে দেবো। কি ভাই, আমরা তো বীর জাতি, আমরা বীর জাতি, আমরাই পারবো একটা ডুবন্ত নৌকাতে ইনশাল্লাহ বাঁচিয়ে। আমরাই পারবো সেই জাতি যে একটা ডুবন্ত নৌকাকে আবার কিনারাতে পৌঁছে দিতে, কারণ আমাদের সাথে তারাই আছে। একদিকে যেমন বিরসা মুন্ডার উত্তরসারী আছে, একদিকে দাদা হুজুরের উত্তরসারী আমাদের সাথে আছে। আমরা পারলে এই জাতিগুলি মিলে ডুবন্ত নৌকাকে আবার কিনারায় পৌঁছে দেবো। কিন্তু সময় বেশি নাই, ভাববেন না যে আমাদের কিছু কমতি পড়ে গেছে বলে বলতে হচ্ছে না। ওই পাড়ার যারা বলছে বিজেপি চলে আসবে ভাইজানের জন্য, তাদের ওষুধের জন্য এটা বলে গেলাম। তাদেরকে একটা কথাই বলবেন, বিজেপি এসে যাবে ঠিক আছে, বিজেপি এসে যাবে ঠিক আছে, তোদের বায়ান ঠিক আছে। ভাই বল না কি করে আমার পাড়ার 10টা শিক্ষিত বেকার ছেলে চাকরি পাবে? কি করে 10টা আদিবাসী ছেলে চাকরি পাবে সরকারি? কিভাবে আদিবাসী ছেলে চাকরি পাবে সেই ফর্মুলাটাতে না, কিভাবে মুসলিম সমাজ আদিবাসী সমাজ মাথা তুলে বাঁচতে পারবে সেই ফর্মুলাটাতে, সেই ফর্মুলা দিচ্ছেন। একটাই কথা, বিজেপি এসে যাবে, এছাড়া আর কোনো তাদের কাছে নাই। এটাই তাদের শেষ অস্ত্র, এটা ছাড়া আর কিছুই নাই তাদের কাছে। সুতরাং তারা এইটাতে আমাদেরকে বোকা বানিয়ে রাখবে। এই যেই চালে আমরা এই খপ্পরে পড়ে যাই, আমরা পুরো নীতিশ কুমারের মতো হব। নীতিশ কুমার আমাদেরকে যা করেছিল ঠিক দিদিমণি আমাদের সাথে তাই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শেষ কথা, পাড়ায় নিজেদের মধ্যে কেউ ঝগড়া জড়াবেন না। চাই আপনি যে পার্টি দেখুন না কেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে, যাকে ভালো লাগবে ভোট দেন। আমার সচেতন করার দায়িত্ব আমি করে দিয়েছি, যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু এই নিজেদের মধ্যে খেউ খেই করবেন না। যান ঘোষপাড়া গিয়ে শিক্ষা নিয়ে আসুন, ওখানে নিজেদের মধ্যে খেউ খেই নাই। চক্রবর্তী পাড়ায় গিয়ে দেখে আসুন, ওখানে নিজেদের মধ্যে খেউ খেই নাই। শুধু আমাদের পাড়াতে খেউ খেই, তাদের থেকে অন্তত এই শিক্ষাটা নিন। তারা যেমন যাকে ইচ্ছা ভালো লাগে ভোট দেয়, কিন্তু পাশাপাশি করে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, সেটা আমাদের করতে হবে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।